গল্প পেবাকার সত্যি কথা কোরিয়ান বাই পডকাস্ট। আমরা একটু ব্রেক নিয়েছে। ব্রেক নেওয়ার পরে আবার শুরু করি। আমি আগে বাংলাদেশি এডুকেশনের প্রবলেম সেই ভিডিওটা আপলোড করার পরে মানুষেরা কমেন্টে লিখে দিয়েছে তা কয়েকজন বলে স্টুডেন্ট এফার্ট, কয়েকজন বলে প্যারেন্টদের এফার্ট, কয়েকজন বলে গভর্নমেন্ট এফার্ট। কিন্তু সেটা আমি এখন বলতে যাচ্ছি, আমরা সলিউশন বলার আগে কয়েকটা যে কারণ আছে। এখন আগে বলছে যারা ইন্টেলিজেন্ট তাদের কেন বিদেশে চলে গিয়ে আবার আসে না, এইটাও কারণ আছে। আর কেন পলিটিশিয়ানরা মানুষদেরকে ভালো এডুকেশন না দেওয়ার জন্য চেষ্টা করছে, এটাও আরেকটা অপশন আছে। আপনি বলছেন যে ইকোনমি সিস্টেম, যারা মানুষেরা বাঁচানোর জন্য আগে জব থাকতে হবে, ওখান থেকে টাকা ইনকাম করে বাঁচতে হবে, এইটাও কারণ আছে। হ্যাঁ, এই জন্য আমি এখন একটা ভয় আছে, সো ফিয়ার অফ চেঞ্জ। এই চেঞ্জটা আমাদের সহজভাবে এমনি চিন্তা করে চেঞ্জ করতে পারবে না, কারণ অনেককে কানেক্ট করা আছে। আমরা এখন পার্ট 1 থেকে আমরা সব ডিসকাস করেছে এটা কেন চেঞ্জ হচ্ছে না। তবু এই সিচুয়েশনের মধ্যে কোন সলিউশন থাকতে পারে, মানে রিয়েলিস্টিক সলিউশন থাকতে পারে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কিন্তু একটু আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই আগে। আপনার স্কুল লাইফ কেমন ছিলেন বাংলাদেশে? ভালো, আলহামদুলিল্লাহ আমি বলবো। এখন বাংলাদেশের একটা স্বাভাবিক পড়ালেখার জীবন কিরকম হইতে পারে সেইটার একটা সিনারিও ক্রিয়েট করলে যেরকম হয় সেরকম ছিল, হয়তো তার থেকে একটু ভালো, আর হয়তো কিছু কিছু বিদ্যালয়ের পড়ালেখার থেকে খারাপ, এরকম। তো আমি যদি বলি, প্রথমে আমাদের শিক্ষকদের কথা বলতে চাচ্ছি প্রথমেই। তো শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং যেহেতু এটা আমাদের ব্যাকবোন, শিক্ষকের ভূমিকা সব থেকে বেশি হওয়া উচিত, এবং কিছু কিছু কারণে এই পেশাটাই অনেক বেশি কি বলে আন্ডার অ্যাপ্রিসিয়েটেড। যদি আমি বলি, প্যারাগ্রাফ, ইংরেজি প্যারাগ্রাফ আমাদের লিখতে দেওয়া হয় বাংলা মিডিয়ামে। সেটা হচ্ছে অ্যাবাউট আওয়ার লাইফ গোল, মানে জীবনের লক্ষ্য নিয়ে। অনেকে জীবনের লক্ষ্য হিসেবেও হয় তারা সায়েন্টিস্ট লেখে, হয় তারা ইঞ্জিনিয়ার, ডক্টর লেখে, এবং টিচার খুব কম লেখে। এবং টিচার যখন লেখে তখন বেশিরভাগ সময় দেখা যায় তারা মুখস্থ করছে, এই জন্য তারা টিচার লিখছে, কারোর আসলে মন থেকে ইচ্ছাই থাকে না এটার, বেশিরভাগেরই। তো এটা এবং অনেক ক্ষেত্রে এরকম হয়, টিচিং যে জবটা, এটা একটা ব্যাকআপ হিসেবে অনেকে পিক করে, অনেকে চুজ করে ব্যাকআপ হিসেবে। সো আই এম এডুকেটেড, আমি এখন শিক্ষকতা করাবো, যেহেতু আমি বড় কোনো অপরচুনিটি পাইনি, আমি এটা করানো যায়, এরকম কিছু কিছু আছে। তো আমি প্রথমে কিছু শিক্ষকদের ধন্যবাদ দিতে চাই, আমার প্রাথমিক শিক্ষার দায়িত্বে যারা ছিলেন। এবং আমি একটা স্কুলে পড়ছিলাম আনন্দ নিকেতন নামে, সেখানের টিচার যিনি ছিলেন তিনি অনেক আমার কাইন্ড অফ একটু মেন্টর হিসেবে ছিল প্রাথমিক পর্যায়ে। তো আমি যে শিক্ষা ব্যবস্থাটাকে অ্যাপ্রিসিয়েট করি, অনেকটা ওরকম না হলেও আমি বলবো সে গাইডেন্স দেওয়ার চেষ্টা করছে। তো এরকম কিছু শিক্ষক ছিল, যেমন আমাদের খুলনা পাবলিক কলেজেও আমাদের তাসিন কাদের স্যার ছিল, আমাদের রাশেদ স্যার ছিল, আব্দুর রাশেদ। তো এরকম স্যার যারা ছিল, এবং আরো অনেকে ছিল, তারা চেষ্টা করত ব্যবস্থার ভেতরে থেকে, তারা আমাদের কিছুটা উপদেশ দেওয়ার চেষ্টা করত যে তোমাদের এইভাবে জীবনযাপন করা উচিত, এইভাবে করলে ভালো হয়। তো তাদের উপর আমি কৃতজ্ঞ থাকবো সবসময়। এবার আমি যদি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতায় আসি আমার পড়ালেখার, প্রথম থেকেই আমি খারাপ লাগা ছিল আমার পড়ালেখার উপর, এবং আমার দুশ্চিন্তা ছিল যে এই পড়ালেখার কি ভবিষ্যৎ আছে কোনো। তো এটা দুশ্চিন্তা ছিল। যখন আমি প্রাইমারি অর্থাৎ প্রাথমিক পর্যায়ে, তখন তো আমি আসলে অত কিছু মানে ডিপ থিংকিং এর ক্যাপাবল না, অত ডিপ মানে গভীর চিন্তা ভাবনা করা আমার ওই সময় ছিল না। তো পরবর্তীতে আমার যখন চিন্তা বাড়তে থাকলো যে কি ভবিষ্যতে এই এই ইসে
এই শিক্ষা ব্যবস্থায়। তো তখন আস্তে, আস্তে আমি আসলে এটা একটু আশাহত হওয়া যেটাকে বলে, অর্থাৎ ফেড আপ, অর্থাৎ বিশ্বাস হারিয়ে ফেলা। তো এরকম হয়ে যাওয়ার পর্যায়ে গেলাম এবং এর পরবর্তীতে বাসায় অনেক ডিবেট করতে থাকলাম উইথ মাই ফ্যামিলি মেম্বারস, এবং এইটা সাধারণত হুম বেশিরভাগ পরিবারেরই ছাত্রছাত্রীদের যারা আছে, বিভিন্ন পরিবারের অংশ, তাদের বেশিরভাগেরই এই অভিজ্ঞতা আছে। মা-বাবার সাথে হুম ডিবেট করা অ্যাবাউট পড়ালেখা। এবং হুম যারা যারা ডিবেট করে না, বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে ভয়তে থাকে। তারা স্কেয়ার্ড অফ দেয়ার প্যারেন্টস। হুম তো এটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রেশার। ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে প্যারেন্টাল প্রেশার, আর সেকেন্ড হচ্ছে পিয়ার প্রেশার। পিয়ার প্রেশার বলতে সহপাঠী, সমাজ, এইগুলার কিছু প্রেশার। এবং এই ক্ষেত্রে আমাদের একটা বড় জিনিস মাথায়, আমাদের মা-বাবারও মাথায় এটা আছে। এটা তাদের দোষ না। তারা সারভাইভ হুম করছে, তারা কষ্ট করে সারভাইভ করছে। তারা আসলে জানে যে সারভাইভ করতে কি লাগবে, এবং আমাদের আগের জেনারেশনে মানে ইকোনমিক ব্যাপারটা এত খারাপ ছিল যে এখন তারা আমাদের প্যারেন্ট হিসেবে খুব বেশি প্যাশন নিয়ে শিখাইতে ক্যাপাবল না। লাইক তো ফলো ইউর ড্রিমস, অর মানে তুমি স্কিল হুম বানায় এই সিস্টেমের বাইরে কিছু করার চেষ্টা করো। এই জিনিসটা বলার সাহস সব মা-বাবার থাকে না। কারণ এইটা তারা নিজেরাও এক্সপেরিয়েন্স করে না। তারা নিজেরাও বাধ্য হয়ে হুম ব্যবস্থার পার্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি ফার্স্টে পড়ালেখার বিষয়ে আসলে পড়ালেখায় আমি খারাপ ছিলাম না। কিন্তু আমি দুশ্চিন্তায় ছিলাম। অর্থাৎ আমি আশাহত ছিলাম। আমি এই জিনিসটায় অনেক ভাবতাম যে এইটা আমাদের ভবিষ্যৎ কি? অর্থাৎ কোন বেনিফিট, কোন ধরনের বেনিফিট আর আমি কি আদৌ শিখতে পারতেছি কিনা? তো তখন আমার হুম আ এসএসসি লাইফ যখন আসলো, এসএসসির আগেই আমি স্কিল লার্নিং অ্যান্ড অলসো যেটাকে বলে, আমি স্টার্ট করছি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে। এর পরবর্তীতে আমি অন্যান্য স্কিলে গেছি। তো আমি যখন আরকি কম্পিউটার নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, আমি মানুষদের সাথে পরিচয় হলাম কিছু। তারপর বিজনেস নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম। এর পরবর্তীতে আমি তখন এসএসসি তে উঠলাম। এসএসসি তে আ আমার একটা বই ছিল। তো বইটা হচ্ছে সহপাঠ, অর্থাৎ বাংলা যে বই আমাদের বেস একটা ম্যান্ডেটরি সাবজেক্ট। তো এটায় ২ টা প্রবন্ধ ছিল। অর্থাৎ যেটাকে বলে আ intellectual স্টোরি বলতে পারেন। আপনি ডকুমেন্টারিও বলতে পারেন, some sort of ডকুমেন্টারি, কিন্তু গল্পও বলা হুম যায়। এটা স্টোরি। তো স্টোরিটা কি? এটা লজিক্যাল হয়, মানে অর্থাৎ যুক্তি দিয়ে বলা হয়, লেখা হয়। এবং এই স্টোরিগুলার ২ টা হচ্ছে, একটা হচ্ছে বই পড়া, আ যেটার লেখক হচ্ছে, অথর হচ্ছে প্রমথ চৌধুরী। আম আর আরেকটা হচ্ছে শিক্ষা ও মনীষত্ব, যেটার লেখক হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। এই ২ টা প্রবন্ধ আমাকে ব্যক্তিগতভাবে অনেক প্রভাবিত করেছে। এবং এই ২ হুম টা প্রবন্ধ পড়ার পর থেকে আমি আসলে ভাবতেছিলাম যে ইট ইস আইরনিক। মানে the system itself has lots of ironic topic. কারণ যারা শিক্ষা দিচ্ছে, টিচার্স, তারা যে জিনিসটা শিখাইতে চাচ্ছে সেইটারই বিপক্ষে লেখা ওই ২ টা প্রবন্ধে। ঠিক আছে? তো আমাদের শিক্ষা ব্যবস্থা যেরকম, শিক্ষা ব্যবস্থার বইয়ে যে গল্পটা রইছে, সেই গল্পই আমাদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতেছে। তো তখন আমি একটু কৌতূহল হয়ে গেল আমার। লাইক কিউরিয়াস, I became curious. তো এর পরবর্তীতে আমি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করলাম কিভাবে কি, কেন, মানে আদৌ কি শিক্ষা ব্যবস্থায় বেনিফিট আছে, আছে। যেটা এখন দাবি করা হয় যে আ হয়তো শিক্ষা ব্যবস্থায় আমাদের শিখানো হচ্ছে না, হয়তো আমাদের ড্রিম ফলো করতে পারি না আমরা। কিন্তু হয়তো এটাই আমাদের কিছুটা ক্যারিয়ার হয়ে যায়। এই চিন্তাধারার কারণেই না মানুষ অনেক পড়ালেখা করে, অনেকে। তো এই চিন্তাধারাও কি আদৌ সঠিক? এইটা আমি ভাবলাম। তো তখন কিছুটা হলেও সঠিক ছিল। এখন কিন্তু ব্যাপারটা আপ আরো আলাদা। কারণ এখন এআই এর জেনারেশন। এখন আসলে ইনফরমেশন, যেটাকে বলে ডেটা, ডেটার ভ্যালু কমে গেছে অনেক। ডেটা ইজ হাইলি অ্যাক্সেসিবল, অর্থাৎ খুব সহজে পাওয়া সম্ভব। কিন্তু দাম কোনটার বাড়ছে? সেটা হচ্ছে সলিউশন। সলিউশনের ভ্যালু অনেক বাড়ছে।
এখন আসলে ওই যুগ নাই যে তুমি পড়ালেখা করে তুমি জাস্ট ডেটা ট্রান্সফার করবা, তুমি একটা জব করবা এবং জবে তোমার ওইটা হবে। এবং বাংলাদেশের যদি কম্পিটিটিভ একটা জব মার্কেট, এই জব মার্কেটের হুম বিষয় ধরলে কাইন্ড অফ অনেকটা বলা যায় বিদেশে একটা মিলিনিয়ার হইতে গেলে যে পরিমাণ প্রবাবিলিটি অর্থাৎ কি বলে সম্ভাবনা, তো বাংলাদেশে এমপ্লয়মেন্টে অলমোস্ট ভালো এমপ্লয়মেন্টে অলমোস্ট সেরকম সম্ভাবনা। ঠিক আছে? যদি আমি এই গ্রাজুয়েট হুম করি। এবং আমি কিছু স্ট্যাটিস্টিক্স আছে। 1 in 3 লাইক প্রতি ৩ জনের ভিতর যারা আরকি জব পায়নি অর্থাৎ যারা আনএমপ্লয়েড। তো এই ৩ জন আনএমপ্লয়েড ব্যক্তির ভিতরে একজন গ্রাজুয়েট। ওকে? সো হুম একজন হি রিসিভড অর শি রিসিভড এ ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি। তার হুম মানে চান্সেস আছে যে তুমি গ্রাজুয়েশন করলেও তুমি জব পাবা না। চাকরি পাবা না। তো এখন আসলে হুম ওইটাই হয়ে যায়। তো আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স এ আবার ফিরে যাই যেহেতু ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা হচ্ছে। তো আমি যখন হুম আরো কিছু পড়ালেখা করলাম। পড়ালেখা বলতে আমি ইনস্টিটিউশনাল অর্থাৎ প্রাতিষ্ঠানিক পড়ালেখা না। আমি বাইরের পড়ালেখা অর্থাৎ বই, যে ধরনের বইয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। ১ম এ আমার ধারে খুব বেশি বই ছিল না। আমি আসলে অ্যাজ আই সেড যে আমাদের একটা ফাইন্যান্সিয়াল একটা ছিল। আমি বলি নাই বাট আমাদের একটা ফাইন্যান্সিয়াল ছিল এবং আমরা আসলে খুব বেশি এগুলা নিয়ে চিন্তা করতাম না। বই পড়া, ড্রিমস অ্যান্ড এভরিথিং। তো এইটা হইছে যখন আমি স্কিল বিল্ড আপ করছি। তার আগ পর্যন্ত এটা ছিল না। তো এসএসসির আগেও ওরকম ছিল না। তো তখন আমি আমার যে বোন ছিল, আমার বোন অনার্স পড়তো। আ সো আন্ডার হুম গ্রাজুয়েট ইন ইংলিশ। ইংলিশে যে বইগুলা ছিল তার সো বেসিক্যালি এগুলা তার বই ছিল এবং সে হুম এইগুলা পড়তো। তো ওইগুলা আমি পড়ে হুম আমি বুঝতাম বিভিন্ন জিনিস। তো পরবর্তীতে এগুলা আমার আর ভালো লাগে নাই। আমি তখন দর্শন এবং সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্ব দেন আমি আর শিক্ষা ব্যবস্থা এগুলা নিয়ে একটু ঘাটালাম। সো এগুলা নিয়ে আমি তখন আর বইতে পাই নাই। তখন আমি ইন্টারনেট ইউজ করছি। সো ইন্টারনেট ওয়াজ মাই টিচার এবং আমার স্কিল বিল্ডিং এর ক্ষেত্রেও ইন্টারনেট ওয়াজ লাইক মাই ইউনিভার্সিটি। মানে আমার মহাবিদ্যালয় অর্থাৎ আমার ইউনিভার্সিটি ইউটিউব। এবং আমি এই সময় সে হুম সময় এআই এর কিছু ছিল না ওরকম। সেই সময় ইভেন যখন আমি শুরু হ্যাঁ করছি তখন আমার কাছে অনলি ব্রডব্যান্ড ছিল। সো নট রাউটার। আমার কাছে অনলি আমার ডেস্কটপে ব্রডব্যান্ড ছিল। হুম তো হ্যাঁ 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 ওই সময় আমি জাস্ট ব্রডব্যান্ড ছিল এবং আমি সিডি কিনছিলাম। তো সিডি দিয়ে আমি শিখছিলাম সিরিজ। তো সিডি প্লেয়ার ইউজ করে। এর পরবর্তীতে আমি ইউটিউবে শেখা শুরু করছি। আমি ইংরেজি শিখছি এবং আমি একটা অ্যাডভাইস দিব যারা এখানে শুনতেছে পডকাস্ট এবং যারা নিজের জীবন নিয়ে কিছু পরিবর্তন করতে চায় কিংবা শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত। সবার উচিত সর্বপ্রথম কমপক্ষে ইংরেজি নিয়ে একটা দক্ষতা অর্জন করা। কারণ ইংরেজির একটা ভালো দিক কি আমি জানি না মিস্টার কিম এটা কতটুকু রিলেট করতে পারবে কারণ মিস্টার কিম হুম অলরেডি ইংরেজিতে ভালো অনেক। আমাদের বাংলাদেশে এটা একটু ইস্যু আছে কারণ আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এটা আমাদেরকে সহজে ইংরেজি শিখাইতে বাধা দেয়। ঠিক আছে? তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা ১২ বছর, সেই ১২ বছরে আমাদের যেভাবে ইংরেজি শিখা হয়, এইভাবে না শিখায় আমাদের যদি effective অর্থাৎ কার্যকরভাবে শিখানো হইতো, তাহলে আমরা খুব দ্রুতই ইংরেজি শিখতে পারতাম। এবং ইংরেজি শিখলে হবে কি? আমি আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ ইন্টারন্যাশনাল নলেজ। তো আমি আন্তর্জাতিক জ্ঞান অর্জন করতে পারবো। এইটা কেন দরকার? কারণ যেহেতু আমি একটা জিনিস বলছি যে আমার আ একটা scarcity মাইন্ডসেট আছে বাংলাদেশে। আমরা বড় হুম স্বপ্ন, বড় পরিবর্তন এগুলা ভয় পাই। তো আমরা যখন পুরা ওয়ার্ল্ড দেখব তখন কিন্তু আমরা ওই ভয়টা কমে যাবে। তো যখন আমি আমার ঘরের ভিতরের থেকে জ্ঞান নিচ্ছি, এটা অবশ্যই ঘরের ভিতর থেকেই জ্ঞান অর্জন শুরু হয়, এটা ঠিক। কিন্তু পরবর্তীতে যখন আমি আন্তর্জাতিক পর্যায়ে না শিখতেছি, ততদিন আমি আ লিবারাল একটা কি বলে? একটা ব্রড মাইন্ডসেট করতে পারব না। তো এইটা আমি হুম যখন থেকে ইংরেজিতে শেখা শুরু করছি, আমি আমার দক্ষতার ক্ষেত্রেও অনেক আগায় গেছি। আমি যখন বাংলাদেশের মার্কেট দেখছি জবে এবং ব্যবসায়, আমি তখন দেখি যে আমি যে স্কিল গুলা অনেক আগে শিখছি, সেগুলা অনেকেই পারে না। ঠিক আছে? এরকম হয়ে যায়। হুম তো এটা একটা জিনিস। তো আমি এর পরবর্তীতে কি হইলো আমি বুঝলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা ইফেক্টিভ না।
মানে আদর্শ নয় আমাদের জন্য। এর পরবর্তীতে আমি সবাইকে বলা শুরু করলাম। আমি সবাইকে বলা শুরু করলাম এবং এর পরবর্তীতে আমার মানসিক একটা খারাপ লাগা আসলো। এবং এর পরবর্তীতে আমার পড়ালেখায় মনোযোগ দেওয়াও একটু কঠিন হয়ে গেল। তো যারা আমার সহপাঠী ক্লাসমেট, দে মে নো মি ফ্রম প্রাইমারি স্কুল। তারা হয়তো জানে আমি ক্লাস 7, 8, 9 এই পর্যায়ের পর থেকে আমি আর খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না। খুব বেশি না। ভালো ছিলাম বাট খুব বেশি না। কারণ আমার কনসেনট্রেশন, আমার মনোযোগ অন্যদিকে চলে গেছে। তো পড়ালেখা হুম তখন আমার জন্য ছিল একটা ডিস্ট্রাকশন। কারণ ওইটা আমাকে পেছনে আটকে রাখছিল আমার পটেনশিয়াল থেকে। তো তখন আমি ওইটা রিলাই করলাম না। এবার আমি বলি এক্সপেরিয়েন্স এর ইমোশনাল সাইড। ইমোশনাল সাইড আমার, যে যারা আমার উপর এক্সপেক্ট করে, আমার মা-বাবা, আমার ফ্যামিলি। তো আমার পরিবারকে অবশ্যই আমি কিছু একটা কি বলে হ্যাপিনেস দিতে চাই। ভালো লাগা। আমার উপর হুম তারা আ আশা রাখে। তো আমি চাই তারা আমার উপর গর্ব করুক, প্রাউড ফিল করুক। তো এই হুম দৃষ্টিকোণ থেকে আমি যদি আগাই, আমার আসলে একটা আদর্শ ছাত্র হতে গেলে লাইক আমি যদি 85% বোর্ড মার্কস অর 90% মার্কস এরকম উঠাইতে গেলে আমার আই উইড হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড ড্রপ মানে আদার থিংস। ওকে, তো অন্যান্য জিনিসই করতে, তো ওইটা আমি আর করি নাই। তো তখন আমার সামাজিক একটা প্রেশার আসলো এবং আমার আসলে ভ্যালুর দিক থেকে আমি আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমি সিস্টেমের বাইরে আসতেছি, তো আমার সহপাঠী, হুম আমার ক্লাসমেট কিন্তু সিস্টেমের অংশ। তারা আমার হুম ফ্রেন্ড। They are my friend. I really like some of my friends. I like to hang out with them. But they are part of it. তো তখন সমস্যা কি হুম হইতো? আমি সার্কেলের বাইরে চলে আসলাম। তো এর পরবর্তীতে আমার আসলে ক্লোজ ফ্রেন্ড কমে গেল। ক্লোজ ফ্রেন্ড কমে গেল। হুম আমার ক্লোজ ফ্রেন্ড একজন হয়েছিল অনলি, এবং তার দৃষ্টিভঙ্গি আমার মতো ছিল। তো সেও চিন্তা করত যে এই এডুকেশন সিস্টেম এরকমই। সে কারেন্টলি আম ইউএসএ তে আছে কারেন্টলি। সো দ্য ব্রেইন আচ্ছা ড্রেন থিং দ্যাট ইউ মেনশন। হি ইস ইন ইউএস অ্যান্ড হুম ইন রোডস কলেজ। তো রোডস কলেজে সে আছে। তো আম ব্রেইন ড্রেন তার ক্ষেত্রে হইছে। তো আমার ক্ষেত্রে হয়নি। আমি চাই যে কিছু একটা চেঞ্জ করব। আমি যাইতে পারি ইন ফিউচার, বাট লেটস সি। আমি থিংকিং অ্যাবাউট ইট। যেহেতু আমি এখনো আচ্ছা ২০২৪ সালে এইচএসসি দিয়েছি। তো এবার আমি হুম এইচএসসি এর টাইমে বলি আমার এক্সপেরিয়েন্স। এইচএসসি এর টাইমে আমার ওয়ার্ক, আমার ফ্যামিলির কিছু ইমোশনাল কিছু সমস্যা ছিল। লাইক আমার সিবলিং এর কিছু ডিপ্রেশন রিলেটেড ইস্যু ছিল। অ্যান্ড অলসো পাশাপাশি আমার হচ্ছে জব অ্যান্ড ফ্রিল্যান্স ওয়ার্ক। সো এবং হুম বিজনেস একটা ট্রাই করতেছিলাম বিল্ড আপ করার। তো ৩ টা। তো এই ৩ টা ব্যালান্স করা আমার জন্য অনেক কঠিন ছিল অ্যাজ এ স্টুডেন্ট। এবং সে সময় আমার এজ হুম যেহেতু কম ছিল, আমার ম্যাচিউরিটি নট দ্যাট হাই, নট দ্যাট হাই। হুম সো স্টিল নট দ্যাট হাই, বাট চেষ্টা করি আরকি ইমপ্রুভ করার, বিইং বেটার দ্যান ইয়েস্টারডে আরকি। তো আ হুম আগে হতো কি আমি সহজে ভেঙে পড়তাম মানসিকভাবে খুব। একটা বিষয় খারাপ লাগতো আমি দ্রুত ভেঙে পড়তাম। এখন সেটা আর হয় না। এসএসসির যখন আমি বই পড়ার ইটা পড়ছিলাম, এর পরবর্তীতে আমি মনে আছে আমি যখন কাজ করছিলাম, আমার কয়েক সময় মিডনাইট এ কাজ করতে হয়। সো মধ্যরাতে। তো মধ্যরাতে কাজ করে কয়েক সময় আমি মধ্যরাতেও পড়ালেখা করছি ফর মাই এক্সামস অর মাই ক্লাসেস। তো এটা ব্যাড ফর ব্রেইন, ব্যাড ফর আন্ডারস্ট্যান্ডিং, বাট স্টিল করা লাগছে কয়েক সময়। তো আমি যখন ভোর হয়ে যায় ফজরের টাইম অ্যারাউন্ড, তো তখন আমি জেগেছিলাম। তো জেগে থাকলে তখন আমার আম্মা আসছে। তো এট দ্যাট পয়েন্ট আমার আসলে, আমি যদি বলি আমার ১ মাস কি ২ মাস, তার ১ মাস ২ মাস পরে আমার অলরেডি কাইন্ড অফ একটা ইনসমনিয়া হয়ে গেছিল। তো আমার যেটাকে বলে সার্কাডিয়ান ক্লক, মানে ঘুমানো হুম জেগে থাকার একটা ক্লক, ওইটা কিছুটা ব্রেক হয়ে গেছিল। এবং এর পরবর্তীতে আমি মেন্টালি এতই হয়ে গেছিলাম, আমি তখন একবার আমি ব্যালকনিতে আমি কান্না করছিলাম। I cried. So about the country, not because I was busy, not because যে আমার পারতেছি না এরকম কিছু। আমি চিন্তায় ছিলাম যে এই দেশে যদি এই সিস্টেম থাকে তাহলে হুম ফিউচার খুবই খারাপ হবে এবং খুবই কোল্যাপস হবে। যদি আমি বলি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি
এবং আমাদের হচ্ছে এগ্রিকালচার, কৃষি। এই ২ টা আমাদের অনেক বড় একটা ইকোনমিক অ্যাডভান্টেজ দেয়। দিত এতদিন এবং হুম এখনো দেয়। কিন্তু সুন এই ২ টা কোল্যাপস করবে এই ইন্ডাস্ট্রি। সুন এগুলা হুম কোল্যাপস করবে। কারণ এখানে কোনো ইনোভেশন হচ্ছে না এবং এখানে ফান্ডিং কমে যাচ্ছে। ফ্যাক্টরিজ ক্লোজ হচ্ছে। তো আমাদের ইনোভেট করে নতুন ফিল্ড বানাইতে হবে। তো আমরা নতুন ফিল্ড বানানোর মতো সিস্টেম তখনও ছিল না, এখনো নাই। ইভেন আমি যদি এখনো কলেজেসও যাই, ক্যারিয়ার ওরিয়েন্টেড জিনিসপত্র কম এবং ইটস জাস্ট হুম ক্লাবস। ক্লাবস আছে, মানুষজন ফ্রেন্ড বানায়। দেন ইউনিভার্সিটি হুম শেষ হলে ইটস ডান। ফ্রেন্ড আর সেরকম থাকে হুম না। অ্যান্ড আফটার দ্যাট যার তার নিজেরা। ওইটা আমি জানতাম তখন যে ইউনিভার্সিটি গেলে এরকম হয়। তো তখন আমি অনেক ডিপ্রেসড এবং এইচএসসি যখন হইছে আমি তখন অলরেডি অন্য পাথে চলে গেছি। তো তখন আমি মানুষদেরকে প্রিচ করতে চাইতাম যে ইউ শুড নট গো দিস লেন, জাস্ট দিস লেন। তুমি ভালো ছাত্র হও, ছাত্রী হও, তুমি পড়ালেখা করো, বাট মেক সাম আদার অ্যাল্টারনেটিভস, মানে বিকল্প কিছু ভাবো সাথে। তখন অ্যাডমিশন ফেজ ছিল। তো ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা বাংলাদেশের অনেক বড় ডিস্ট্রেসফুল একটা অভিজ্ঞতা সকল শিক্ষার্থীর জন্যে। আমি বলব আমার লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এইচএসসি শেষ করতে পারা। সেই পর্যন্ত বেঁচে থাকা। যেমন আমি বলি, আমি একটু লাকি ছিলাম। আমার মা-বাবা আমাকে মেন্টালি কিছু সাপোর্ট দিত। ওকে, সো আফটার আই স্টার্টেড মাই স্কিল বিল্ডিং, আফটার আই ওয়াজ স্কিলড, দেন দে রিয়ালাইজড, মানে তখন তারা বুঝতে পারছে যে ওকে, আমার ছেলে ওকে আছে। হি উইল সারভাইভ। হি হ্যাজ ইন্টেলিজেন্স, এ লিটল বিট অফ ইন্টেলিজেন্স। হি উইল ওয়ার্ক ইট আউট। তো তখন তারা অনেক বেশি সাপোর্ট করলো আমাকে। বাট অন্য সহপাঠীর কথা যদি আমি ছিলি, আমি অনেককে কি বলে কাউন্সেলিং করছি, ইনফরমাল কাউন্সেলিং। তো তারা হুম স্টুডেন্টরা তাদের মা-বাবা অসীম পরিমাণে এক্সপেকটেশন রাখে অনেক সময়। অনেক বেশি অন্যান্য ছাত্রদের সাথে তুলনা করার একটা মনোভাব আছে ছাত্রছাত্রীদের সাথে। তুলনা অর্থাৎ কম্প্যারিজন। এছাড়া তারা হচ্ছে পরমত সহিষ্ণুতা নাই, অর্থাৎ অন্যের মতামত নেওয়ার অ্যাবিলিটি খুব কম। এই কারণে আমাদের হার্ম হয়। তো এইচএসসি তে আমি এটা বুঝানোর চেষ্টা করলে মানুষজন তখন থেকে আমাকে বলতো যে ইউ আর স্কিলড, তো তুমি তো একটা লাইনে গিয়েছো, তুমি তো একটা স্টেজে গেছো, দ্যাটস ওয়াই তোমার সেই সাহস আছে, তোমার সেই মানে হুম স্পিক আপ করার কারেজ আছে এবং অ্যাবিলিটি আছে। উই ডোন্ট হ্যাভ দ্যাট, উই হ্যাভ টু গো টু দ্য সেফ লেন, মানে আমাদের নিরাপদ নিরাপত্তার জন্য আমরা এটা করতেছি। সো এইটা হুম আমাকে খুবই মানে খুবই করছে, হার্ট করছে। সো পার্সোনালি এবং থেকে মানে এখনো এবং ইন ফিউচারও এবং ইন পাস্টও আমি জাস্ট একটা জিনিস আমার ইচ্ছা, যেটা হচ্ছে আমি নিজে হয়তো কিছু করতে পারবো না একা। আমি চাই এটা চেঞ্জ হোক। আমি জানি না যে কিভাবে আমি চেঞ্জ করব, কিভাবে আমি এত বড় সাপোর্ট আনবো। আমি জানি না যে আমি কিভাবে বাংলাদেশকে স্কিলের দিকে নিবো, কিভাবে আমি তাদেরকে এডুকেশন সেলফ লার্নিং এর দিকে নিবো, স্বশিক্ষা। আমি হুম শুধু জানি যে আমি চাই এটা চেঞ্জ করতে। তো এই কারণেই আমি হুম ছোট পর্যায়ে বিভিন্ন ইনিশিয়েটিভ করতে লাগলাম। আমি ১ম এ আমার নন প্রফিট করতে অনেক ভালো লাগতো। তো আমি ইহসান ফাউন্ডেশন খুললাম এবং চেয়ারপারসন হইলাম। তো আমি নন প্রফিট করলাম। বাট ওইটা এডুকেশনের দিকে না। দেন তারপরে আমি মেন্টাল হুম হেলথ নিয়ে কাজ করলাম। ওইটা আমি খুলি নাই, বাট ওইটা আমি সেক্রেটারি ছিলাম। তো টিনেজ মেন্টাল হেলথ। তখন থেকে আমি আরো হুম বুঝলাম যে এডুকেশন চেঞ্জ করার দরকার আছে। কারণ বেশিরভাগ টিনেজেরই প্রবলেম গুলা প্রেশার রিলেটেড, এডুকেশন রিলেটেড। এই ইচ্ছার কারণেই মূলত আমি পডকাস্টে আসতে পারছি। কারণ আমার যদি এই ইচ্ছাটা মনে না থাকতো, আমি চাই যারা দেখতেছে তাদের লাইফে যদি কোনো গোল থাকে, সেটা হুম যদি কোনো একটা মোটিভেশনের ভিতরে মানে মোটিভের কারণে হয়, অর্থাৎ একটা প্রিন্সিপালের কারণে তারা ওই গোলটা চুজ করছে। আমি চাই আপনারা ওই প্রিন্সিপালটা কখনো হাতছাড়া করবেন না। সবসময় নিজের প্রিন্সিপাল এ লিভ করবেন। প্রিন্সিপাল এ লিভ করলে ল অফ অ্যাট্রাকশন বলে একটা বিষয় আছে। সো এট সাম পয়েন্ট ইউ উইল গেট অপরচুনিটিস। তো আমি আস্তে ছোট সুযোগ পাইলাম চেঞ্জ করার এবং এখন আমি পডকাস্টে কথা বলতে পারতেছি। এটার একটা কারণ হচ্ছে আমি মিস্টার কোরিয়ান ভাই, মিস্টার কিম, ওনাকে আমি
খুবই হুম, মানে আমার মনে যেটা আইছে সিনসিয়ারলি আমি থ্যাংক ইউ বলছি তাকে। যে একজন ফরেইনার আমাদের সিস্টেম নিয়ে কথা বলতেছে যেটা আমাদের বলা উচিত। এবং ইভেন তার ভিডিওর কমেন্টেও এ ধরনের কমেন্ট আমি দেখছি। তো আমি তাকে জাস্ট ডিরেক্ট মেইল করছি এবং ভালোমতো মানে আমার মনে যেগুলো আমার মনের কথা আমি এক্সপ্রেস করছি। এর ফলেই আমরা হুম, পডকাস্টটা করতে পারছি এবং এর পরবর্তীতে কি হবে আমি জানি না। বাট আমি চাই চেঞ্জ করতে এবং আমি বিলিভ করি ছোট, ছোট সুযোগের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারবো। ছোট, ছোট সুযোগ হুম। আস্তে, আস্তে আমাদের বড় পরিসরে নিয়ে যাবে। আপনি যেহেতু এই কথা বলছে আমার কাছে অনেক কোয়েশ্চেন আর কিছু কিছু আমার সাইড থেকে কিছু Yeah. বলতে চাই সেটা আছে আগে আমার সাইডেরটা যদি বললে পার্ট 1 থেকেও সব বলছে যে এখানে কেন মানুষরা যদি সুযোগ পাইলে বাইরে যায় তারপরে আবার ফিরে আসে না এরকম যে যারা এডুকেটেড মানুষরা এটা তাদের জীবনের জন্য আমরা কিছু বলতে পারবো না তাদের জীবন ওখানে আরো ভালো জীবন থাকতে পারলে আমরা কেন তুমি আসে না এখানে তোমার দেশের জন্য কেন কাজ করছে না এরকম বলতে পারবো না কিন্তু জি, আমি সেটা বলতে চাচ্ছি হলো প্রত্যেক কিছু কিছু চেঞ্জ করতে গেলে স্যাক্রিফাইস সবসময় লাগতো অবশ্যই। যেমন বাংলাদেশি স্বাধীনতা পাওয়ার জন্য যেমন যে ইন্ডিপেন্ডেন্স করার জন্য তখন অনেক ফ্রিডম ফাইটাররা ফাইট করেছে তাদের এমনি মানুষদের যে পাকিস্তান পুলিশদের তাদের তাদের কথা ভালোভাবে শুনে এমনি থাকলে তাদের সার্ভাইভ করার জন্য আরো সুবিধা ছিল কিন্তু তাদের তাদেরকে প্রোটেস্ট করেছে তারা মারা যাওয়ার সম্ভাবনা ছিল তবু চেঞ্জ করার জন্য স্যাক্রিফাইস করেছে এডুকেশনের সিস্টেমও এমনই আমরা চেঞ্জ করতে গেলে স্যাক্রিফাইস লাগবে কেউ কেউ ভালো জীবন স্যাক্রিফাইস করে বাংলাদেশে এসে চেঞ্জ করার জন্য করতেই হবে তো আমিও এটা করার জন্য চেষ্টা করছি তাই চেঞ্জ করার জন্য সামনে না আসলেও এরকম মানুষদেরকে সাপোর্ট করে দিলে এটা চেঞ্জ করার জন্য সুবিধা হবে পরে আর কি বাংলাদেশের মানুষদের এটা they will understand ইয়া এটা ভিডিওতে উল্লেখও করে দিয়েন ভালোভাবে। হ্যাঁ খুলনাতে কারেন্ট গেছে এই কারণে আর কি আপনাকে আমি প্রশ্ন আছে বলছে না ইয়া আপনি বলতেছিলাম। মা বাবার সাথে মানে কি ডিসকাস করেছেন মানে আপনি বলছেন যে এডুকেশনের সমস্যা মানে পড়াশোনার জন্য কোনো সমস্যা ছিল এটার উপরে মা বাবার সাথে যে হুম, ডিসকাস করেছেন কি yeah, ডিসকাস করেছেন তখন yeah, you can say argument. Yeah, you can really say হ্যাঁ argument. আমি আর্গুমেন্ট গুলা যদি একটু ডিটেইলে বলি, পুরা ডিটেইলে বলা লাগবে না। সবাই আসলে হুম বাংলাদেশে যারা তারা অনুমান করতে পারে যে কি হয়, হ্যাঁ? সো কিন্তু হুম আমি যদি একটু ডিটেইলে বলি সেটা হচ্ছে ১ম এ আমরা বলতাম হচ্ছে তুলনা করা নিয়ে। একটা হচ্ছে আম আমি একটা পজিশন, একটা র‍্যাংকিং পেয়েছি ক্লাসে। সো ইট ইস নট ইভেন বোর্ড হুম এক্সাম। সো ক্লাস এক্সামস হুম এবং ওইগুলার যে র‍্যাংক আসতো এবং র‍্যাংক নিয়ে অনেক বেশি কথা বলা হতো যে একজন এইটা পাইছে সো why not you? হ্যাঁ, you get the resources. So they would say যে you get হুম the same resources, same school, same class. So তোমার আর ওর ভিতরে কেন মানে এই নম্বরের পার্থক্য কেন? হ্যাঁ? তো এরকম হুম জিনিসপত্র আছে। এবং এছাড়া এইগুলা নিয়ে বলতাম যে আ আমার আসলে তুলনার বিষয় আমার দৃষ্টিভঙ্গি যেটা ছিল ওই সময়ে, যেটা হচ্ছে আমার সাথে তুলনা শুধু আমি নিজেকে করব। তো এবং হুম এই কারণে তো আমি আগের দিন যেরকম ছিলাম আমি আজকে তার থেকে বেটার হইছি কিনা এটা আমি দেখব। তো আসলে হুম কেউ একজন একটা জিনিস করলেই যে আমার ওইটা করতে হবে এটা আমি বিলিভ করতাম না। এর পরবর্তীতে এইটা আবার তারা কিছুটা পরবর্তীতে তারা মেনে নিচ্ছে এবং এর পরবর্তীতে আ আরো কিছু সমস্যা হুম হচ্ছে আম সাবজেক্ট। তো আমি আ ইঞ্জিনিয়ারিং আমার একটা লক্ষ্য ছিল জীবনের। তো হুম ইঞ্জিনিয়ারিং এর রেলেভেন্ট সাবজেক্ট। তো আমি যদি বলি আ মানানসই, বাংলায় বলে মানানসই। তো আমি ক্লাস 9 পর্যন্ত 10 পর্যন্ত আ নরমাল জেনারেল একেবারে জেনারেল বুকস সাবজেক্টস পড়া একরকম।
কিন্তু আমি যখন হুম, হাই স্কুলে যাই তখন আমার আম ইঞ্জিনিয়ারিং এর রেলেভেন্ট সাবজেক্ট না থাকা কিন্তু অযৌক্তিক। কারণ আমি হাই স্কুলে অলরেডি আমি জেনারেল এডুকেশন আমার আছে। আমি জানি আমার গোল কি। তো তখন একটা বিদ্যালয়, একটা এডুকেশন ইনস্টিটিউশনের উচিত আমাকে মানানসই জিনিসপত্রে শিক্ষা দেওয়া। কিন্তু সেটা না দিয়ে যেহেতু আমাদের ইকোনমিক্যাল একটা বিষয়ের কারণে আমাদের এডুকেশন সিস্টেমটা করা হয়েছে কি ওয়ান সাইজ ফিটস অল। সো বেসিক্যালি ইউনিভার্সাল একটা সিস্টেম। তো ওই সিস্টেমের হুম, কারণে হয় কি যে ইঞ্জিনিয়ার হইতে চায় তার শিক্ষা একরকম, ডক্টর হইতে চায় তার শিক্ষা একই রকম, যে অন্য পেশায় যেতে চায় তার শিক্ষাও একই রকম, যে হুম, ফটোগ্রাফি করতে চায় তার শিক্ষাও একই শিক্ষা। সো সেম জিনিস। তো এই কারণে হয় কি এবং হুম, যেটা আপনি বলছেন ইকুইটি নাই। ইকুইটি কেন নাই? লেকচার টাইপ। তো আমাদের লেকচার গুলো সেম টাইপস অফ। সো হুম, অনলি যে মানুষ লেকচার ফলো করে কিংবা একটা ইনস্ট্রাকশন ফলো করে অর্থাৎ একটা দিক নির্দেশনা ফলো করে কাজ করতে পারবে। শুধুমাত্র তাদের জন্যেই এই শিক্ষাটা সবচেয়ে বেশি আউটপুট দিতে পারবে। অর্থাৎ সবচেয়ে বেশি লাভজনক। কিন্তু অন্যদের জন্যে এটা একটু লাভজনক না অতটা। তো এইটা নিয়ে আমি বলতাম এবং আমি আমার হুম, সলিউশন পয়েন্টে নতুন একটা সিস্টেম নিয়ে বলব যেটা জার্মানিতে আছে। তো ওই সিস্টেমটা নিয়েও আমি তখন তাদের সাথে কথা বলতাম যে জার্মানিতে এরকম। আমাদের কেন এরকম হচ্ছে না, হচ্ছে না, হ্যাঁ? সো হুম, আমি একটু কথায় কি বলে? আমি কখনো লজ্জা অর্থাৎ কি বলে? হেসিটেশন এর কারণে আমি কখনো আর্গুমেন্ট শেষ করতাম না। মানে এমন না যে একটা জিনিস বলতেছে ওইটা হিট আপ হবে অর্থাৎ ওইটা পরবর্তী পর্যায়ে যাবে এইটা ভেবে আমি চুপ হয়ে যাবো। এইটা আমি ভাবতাম না কখনো। তো হুম, এই কারণে হয়তো কি অনেকক্ষণ ধরে এগুলা নিয়ে আলোচনা হইতো এবং এর পরবর্তীতে লাস্টে অর্থাৎ শেষের দিকে বিষয়টা এরকম দাঁড়াইতো, তুমি ভবিষ্যতে এটা বুঝতে পারবা। অর্থাৎ যখন তুমি পড়ালেখা শেষ করবা তার পরবর্তীতে তুমি এটা বুঝতে পারবা। এখন তুমি বুঝবা না। এখন তোমার ওই হুম, বয়স হয়নি। তো এইটা বলা হইতো। তো পরবর্তীতে আমি যখন শেষ করলাম এইচএসসি, ইন্টারমিডিয়েট এর পরবর্তীতে আমি ভার্সিটি অর্থাৎ মহাবিদ্যালয়ে যারা পড়ালেখা করে, তো তাদের সাথে আমি কথাবার্তা বললাম। আমি নেটওয়ার্ক করলাম। তাদের জীবনে যে খুব বেশি পরিবর্তন আসছে কিংবা তারা যে খুব বেশি লাভ পেয়েছে এটা আমি প্রমাণ পাই নাই কখনো। এবং পরবর্তীতে হুম, আমি যখন কর্মজীবনে গেলাম, আমি দেখলাম দক্ষতাটা যেগুলা জরুরি সেগুলার কিছুই মানে খুব কম জিনিসই আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে। আর হুম, বেশিরভাগ জিনিসই আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে শিখতে হয়েছে। বাই ফেইলিং, বাই এমব্রেসিং ফেইলিউর এবং স্বশিক্ষা যেটাকে বলে সেলফ লার্নিং এইটার মাধ্যমে। তো এই ধরনের জিনিস আচ্ছা, নিয়ে অনেক আর্গুমেন্ট হইতো আমাদের যে কেন এরকম হচ্ছে না এবং আমি বাজেট নিয়ে বলতাম তো তখন আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে বলতাম না কারণ আমি সারমর্ম বলতাম যেটাকে বলে সামারাইজ করে হুম, তো এখন যেহেতু পডকাস্ট আমি কিছু জিনিস বলতে পারি যেমন আমাদের যে একুশ হুম, শতাব্দী তো ২১ শতাব্দীতে এসেও আমাদের ২ ভাগের ৩ ভাগ অর্থাৎ 66% মানুষ শিক্ষিত ছিল ২০১০ সালের দিকে। ঠিক আছে? তো ও, শিক্ষার হার অনেক বেশি। মানে ওই সময় আগের থেকে। আগে অনেক কম ছিল। তো শিক্ষার হার অনেক ইমপ্রুভ হুম, হইছে ২০১০ এর দিকে। কিন্তু আমাদের হুম, কিন্তু জ্ঞানের হার ইমপ্রুভ হয় মানে আইকিউর হার ইমপ্রুভ হয়নি। এবং শিক্ষার একটা বিষয় কি আমাদের অনেকে দেখা যায় কি আমাদের বর্তমানে পরমত সহিষ্ণু নয় এবং অন্যের কথা তারা মেনে নিতে পারে না। অনেক মানুষ আছে। এবং হুম, বাংলাদেশে হুম, রিসেন্ট বিভিন্ন বিষয় নিয়ে ভাইরাল টপিকস নিয়ে বিভিন্ন ধরনের মতামত হয় যে একজন একটা মতামত নিচ্ছে আরেকজন আরেকটা নিচ্ছে। তো তাদের ভিতরে হুম, ফাইট হয়ে যায় অন্য রকমের লাইক ফাইটটা হয় পার্সোনাল লেভেলে। হি অ্যাট হি পিপল অ্যাটাক ইচ আদার পার্সোনালি। তো হুম, এইগুলা কিন্তু আমাদের শিক্ষায় মোটেও বোঝানো হয়নি যে কিভাবে আমরা একটা মানুষের ভিউ পয়েন্ট বুঝে
তাদের সাথে গ্রুপ করে একটা সলিউশনে আসতে পারি। এটা আমাদের কখনোই বোঝানো হয়নি এবং আমাদের আরো একটা জিনিস তারা অনেকে আছে বিভিন্ন কথা বুঝতে পারে না। তো এটা বোঝা যায় যে আমাদের আইকিউ এর একটা ল্যাকিং আছে। যদিও আমাদের শিক্ষার হার হুম, বাড়ছে, আমাদের আইকিউ ল্যাকিং আছে এবং যদি আমি ফান্ডিং এর কথায় আসি, এটা নিয়েও আমি বলতাম যে শিক্ষা যদি মেরুদণ্ড হয় তাহলে কেন হুম, ফান্ডিং নাই? ঠিক আছে? তো ফান্ডিং এর বিষয়ে আসলে জিডিপি লাইক ২০২৪ সালের ফাইন্যান্সিয়াল ইয়ারে জিডিপি এর অনলি 1.48% শিক্ষা খাতে হুম, ইনভেস্ট করা হইছে। পুরা জিডিপি এবং টোটাল বাজেট যেটা পুরা দেশের টোটাল বাজেট সেটার অনলি 10%। অনলি 10% হুম, শিক্ষায় এবং যদি ২০২৩ সালের ইনডেক্সে বলি, একটা ইনডেক্স ছিল নলেজ ইনডেক্স যেটা এডুকেশন না নলেজ ইনডেক্স এবং তাও ওইটা এডুকেশন নিয়েই। ওইটা হচ্ছে ১৩৩ টা দেশের ভিতরে বাংলাদেশ ১১২তম হইছে। তো বাংলাদেশ এত উন্নয়নশীল একটা রাষ্ট্র, ডেভেলপিং কান্ট্রি, সেটা ১১২তম হইছে ১৩৩ টা দেশের ভিতরে। এটা হচ্ছে ইসের ক্ষেত্রে এডুকেশনাল ইফোর্ট। সো এডুকেশন সিস্টেমের উপর তারা কিরকম ইফোর্ট দিচ্ছে এইটার উপরে। সো আমার হুম, একটু খুলনার অ্যাকসেন্ট চলে আসতেছে কয়েক সময়। তো ইয়া আই এম প্রাউড অফ মাই খুলনা অ্যাকসেন্ট আই'd হুম। সে। এবং এর কারেন্ট চলে গেছে এই জন্য। ইয়া এবং এইটা বলা যায় যে আমাদের ইনডেক্সটা আছে, যে নলেজ ইনডেক্স। হুম, এই ইনডেক্সটা আ যুদ্ধ বিধ্বস্ত দেশের থেকেও কম আমাদের পজিশন। যেমন প্যালেস্টাইন, হুম, ফিলিস্তিন এবং ইউক্রেন। এদেরও শিক্ষা খাতে ইফোর্ট এবং ইনভেস্টমেন্ট আমাদের থেকে মানে প্রপোর্শনালি বেটার। ঠিক আছে? সো মানে ইভেন যদি ফিলিস্তিনের মতো দেশে যদি আমাদের থেকে অবস্থা বেটার হয় তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট করা জরুরি। এবং এই ক্ষেত্রে আমি বলব আমাদের যে বাজেট স্ট্রাকচার মানে যে পরিমাণ আমরা ইনভেস্ট করি এইটার থেকে হুম, মানে লিস্ট ডেভেলপড কান্ট্রি যদি বলি, আমরা হয়তো বলতে পারি যে নো উই আর নট দ্যাট ডেভেলপড। আমরা এখনো ডেভেলপ হচ্ছি, ডেভেলপিং কান্ট্রি। তো আমরা যদি বলি হুম, লিস্ট ডেভেলপড কান্ট্রি যেগুলা, সেগুলার ভিতরে অনলি হাউতি অ্যান্ড সোমালিয়া। ঠিক আছে? অনলি এই ২ টা হুম, কান্ট্রিতেই আমাদের মতো বাজেট। বাকি সব লিস্ট ডেভেলপড হুম, কান্ট্রির বাজেট আমাদের থেকে বেটার ইন টার্মস অফ এডুকেশন। হুম। এবং আমাদের সাউথ এশিয়ায় অনলি পাকিস্তানের এডুকেশন আমাদের থেকে একটু কম্পারেটিভলি ওয়ার্স বলা যায়। যদিও আমি জানি না, আমি তো দেখি নাই এডুকেশন কেমন। বাট ইনডেক্স অনুযায়ী হুম, অনলি পাকিস্তান ইস মোটামুটি আমাদের থেকে খারাপ অবস্থায় এডুকেশন ইনভেস্টমেন্টে। বাট বাকি সব দেশ আমাদের থেকে অনেক এগিয়ে। Acha. But most of the, I think, Bangladesh parents, as I heard from my friends, ওইটা যদি কথা বলে, এই তুমি গড়ে গিয়ে পড়াশোনা করো, জি, কিসের ধরনের কথা বলতেছো, like, wasn't your parents like that? এট ফার্স্ট মানে ১ম আপ দিকে। এট ফার্স্ট তো প্রথম দিকে এমন? হ্যাঁ, এবং এরকম করছো। বাট আমি হচ্ছে অনেক বেশি পারসিস্টেন্ট ছিলাম। সো আমি হচ্ছে মানে হুম, আ বারবার এগুলা নিয়ে বলতাম এবং বারবার বললে একটা পর্যায়ে তখন যায় কিছু না কিছু উত্তর দিবেই মানুষ। তো কিছু না কিছু উত্তর হুম, যখন দিবে তখন I got some argument. তো some points from them. তো তখন আমি পয়েন্টটা কাউন্টার করার জন্য কিছু পাইতাম। এবং আমি আচ্ছা, জানি, হ্যাঁ, আমি জানি অনেক মানুষের আমার থেকে অনেক ওয়ার্স সিচুয়েশন। অনেক, অনেক মা-বাবা বলে যে, "আমি তো তোমাকে জন্ম দিয়েছি। সো সো তুমি আমার থেকে বেশি বুঝো না।" এরকম বলে। আর অনেক মা-বাবা এরকম বলে যে, "তোমার এটা করতে হবে।" আমি বলব না যে কেন করতে হবে। তোমার এটা করতেই হবে। এবং আমি জাস্ট তোমার রেজাল্ট চাই। এরকম বলে। যে, "I just need numbers." হুম, আর কিছু চাই না হুম। আমি। এই জন্য আমিও স্কুল চালানোর সময় প্রথমে মনে করছে স্টুডেন্টকে ভালো এডুকেশন দিলে সমাধান হবে, কিন্তু জি। প্যারেন্টদের হ্যাঁ, কেও একই মতো বুঝাই দিতে হবে। জি, এটা আমি অনেক ফেস করেছি। জি। যাই হোক, আমরা সলিউশনে যাওয়ার আগে মানুষেরা এমন চিন্তা করতে পারবেন, এই মানুষই ও কি কি ধরনের মানুষই, মানে হোয়াট ডাজ হি ডু, আর এখন বাংলাদেশ এডুকেশনের সলিউশন পড়তেছে এমন পড়তেও পারে। তাই আপনি এখন ইঞ্জিনিয়ার হিসাবে যে আপনার কারেন্ট ক্যারিয়ার আছে না, জি, এটা এক
একটু ব্রিফলি আপনি কিভাবে এই চাকরিটা পেয়েছেন আর হুম। এখন কি কাজ করতেছেন এটা একটু বলে দিলে ভালো হবে আমার মনে হয়। হ্যাঁ, একটু বলে আচ্ছা দেন। আচ্ছা, ঠিক আছে। সলিউশনের ক্ষেত্রে আমি প্রেফার করব আপনার, আমি তো রিয়েলিস্টিক কিছু বলবো। আপনি বলছেন যে আপনি হুম, আদর্শবাদী। সো আপনি আইডিয়ালিজম এ একটু বিশ্বাসী। হুম, আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচ। সো আমি চাই আপনি আপনার আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচও শেয়ার করবেন এবং আমি আমার অ্যাপ্রোচও শেয়ার করব। তো ফার্স্টে জি, আমি যদি আমার সম্পর্কে বলি, আমি ফার্স্টে স্টার্ট করছিলাম অ্যাজ আই সেড সিডি থেকে। দেন আমি ইউটিউবে গেলাম। ইউটিউব থেকে শিখলাম। দেন আমি এবার আমি ফিল্ড নিয়ে বলি যে আমি কোন, কোন ফিল্ডে ছিলাম। আমি ১ম এ হুম, ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট করছি। দেন আমি আ আ রিঅ্যাক্ট এ গেছি। সো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। দেন আমি ফার্স্ট এ গেম ডেভেলপমেন্ট শিখতে চেয়েছিলাম। কিন্তু আমার হুম, গেম ডেভেলপমেন্ট শেখার মতো কি বলে, গেম ডেভেলপমেন্ট ইস প্রিটি টাফ ফর এ বিগিনার এবং অনেক রিসোর্সেস লাগে। অবশ্যই ওয়ার্ক স্পেসটা অনেক হাই স্পেক এর হইতে হয়। তো আমি ওয়েব হুম, ডেভেলপমেন্ট শুরু করে দেন আ মোবাইল অ্যাপে যাই। দেন মোবাইল অ্যাপে যাওয়ার পরে আমি ডিজাইনে যাই। ডিজাইনে I learned logo design, I learned হুম, বুক কভার ডিজাইন, I learned গ্রাফিক্স ডিজাইনের অনেক, অনেক পার্ট আছে। সো আমি ডিটেইলে যাব না। হুম, গ্রাফিক্স ডিজাইনের অনেকগুলা পার্ট আমি শিখি। দেন আমি UI UX এ যাই। আমি মূলত এখন যে ডিজাইন গুলা করি আমি UI UX এই বেশি করি। যেটা মূলত হচ্ছে কি, ওই সফটওয়্যার আমরা যেগুলা দেখি না ওয়েবসাইট, তো এইগুলার দেখতে আসলে যেরকম হয় এইটা আমি ডিজাইন করি। সফটওয়্যারস অ্যান্ড হুম, ওয়েবসাইট। তো আর হচ্ছে আমি এর আগে যখন কোডিং করতাম আমি ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্টে ছিলাম। অ্যান্ড এর পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ারিং বলব না পুরোপুরি। কারণ হচ্ছে কিছু মানুষ আ বলে যে হুম, আ যদি আপনি ইউনিভার্সিটিতে গিয়ে লাইক কোর কিছু নলেজ আছে। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এর কিছু কোর থিওরিটিক্যাল হুম, নলেজ আছে। তো অনেকে বলে যে যদি এইগুলা না হুম, থাকে তাহলে আপনি ভাবতে পারবেন না একটা সফটওয়্যারের আর্কিটেকচার নিয়ে। তখন আপনি রিয়েল ইঞ্জিনিয়ার না। তো আমি অবশ্যই হুম, এগুলা শিখছি অনেক কিছুটা, অনেকটা বলব না। আমি এখনো হুম, লার্নিং বাকি। আমি পারফরম্যান্স অপ্টিমাইজেশন দেন অলসো আম কিভাবে ওই যে কি বলে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম দেন সফটওয়্যার আর্কিটেকচারও কিছুটা শিখছি। তো আম হুম, আমি মোটামুটি ধারণা আছে। সো আই উড সে আমি ডেভেলপার স্টিল। তো এর পরবর্তীতে আমি আম শেখাই। আমি যখন শিখি আমার একটা বিষয় ছিল কি আমি কমিউনিটিতে থাকতে পছন্দ করতাম। আমি যখন শিখতাম এবং কিছুটা বুঝতাম, আমি অন্যদের ফ্রিতে মেন্টরশিপ দিতাম। তো Facebook এ অনেকে আমাকে রিচ আউট করতো ওই সময়। তো এর হুম, পরবর্তীতে আমি ফ্রিল্যান্স গেলাম। আমি Fiverr এ স্টার্ট করলাম। দেন আমার Fiverr আসলে পছন্দ হয়নি। আমি Fiverr এ কিছুটা সেল করছি। আমি আ ইয়া আ ভালোই ক্লায়েন্টস আসছে। দেন ক্লায়েন্টসদের আমি আলাদা সম্পর্ক করছি, নেটওয়ার্ক করছি। আমি অন্যান্য বিজনেসের সাথে হুম, পরিচিত হইছি। দেন নিজের একটা সার্ভিস এজেন্সি করার ট্রাই করছি। সো বর্তমানে ওইটা আমি ক্লোজ করছিলাম একাডেমিক পারপোজ এ। বর্তমানে আমার একটা এজেন্সি হুম, আছে মানে সেটা ডিজিটাল সেবা দিয়ে থাকি আমি অনলাইনের আইটি রিলেটেড অ্যান্ড ডিজাইন রিলেটেড ব্র্যান্ডিং মূলত হুম, কনসালটেন্সি প্লাস আইটি, যেটা হচ্ছে এস ব্রিলিয়ান্স নাম, যেটার নাম। তো আমি আমার একটা চ্যানেলও আছে। আমি কিছুটা কি বলে ভিশনারি যারা ওই যে ডিজাইন করে, তারপর যারা একটু কোডিং কিংবা বিজনেস করতে চায়, মূলত আমি ইয়ুথদের ফোকাসে রাখি এবং স্কিলটাকে ফোকাসে রাখি। সো এরকম একটা চ্যানেলে আমি স্কিল রিলেটেড, লার্নিং রিলেটেড গাইডেন্স শেয়ার করি। তো বর্তমানে আমি যে স্টার্ট হুম, করছি একটা ভিডিও আছে, যারা চায় দেখে নিতে পারে। ইট উইল বি হেল্পফুল। আর আ ইফ ইউ হুম, ওয়ান্ট চেক করা আসলে ম্যান্ডেটরি না। যারা আরকি ইন্টারেস্টেড। সো ফর এক্সাম্পল ইউ আর লস্ট ইন লাইফ। ইউ ক্যান চেক আউট মাই ভিডিওস হুম, সামটাইম। হুম, এবং না, as I হ্যাঁ, said, I also taught in Stanford and also আমি এখন যেটা করতেছি জব যেহেতু আপনি বলছেন হুম, যে জবে কিভাবে আমি এন্টার করছি। সো জবে আমার অবশ্যই লিঙ্ক এর বিষয় আছে। নেটওয়ার্কিং ইজ ইম্পোর্টেন্ট। তো আমি অনলাইনে নেটওয়ার্কিং করে আমি কিছু প্রজেক্ট করছি। এভাবে আমি কিছু প্রজেক্ট পেয়েছি এবং আমার রিলেটিভ আছে। সো আমার রিলেটিভ যখন সেও নিজেও সেলফ লার্ন। সে নিজেও সেলফ লার্নিং হুম, করে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখছে এবং সে একটা জবে ছিল এবং সেই জবে আমাকে রেকমেন্ড করছে অ্যাজ এ ডিজাইনার। আফটার দ্যাট আই এন্টার্ড দ্যাট প্লেস। তো এইখানে আমি হুম, একটা বিষয় বলি। এইখানে যে
স্কিলগুলা দরকার হইছে আমার, এই স্কিলগুলার হুম মানে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড সেলফ লার্নিং এই ২ টা এবং নেটওয়ার্ক এই ৩ টা মিলায় আমার হইছে। আমার কিন্তু এডুকেশন সিস্টেমের বই থেকে আমি কিছু খুব কম জিনিস পাইছি। আমি আর সেটা আমি জিজ্ঞাসা করতে চাইছি যে আপনি ইয়া, দ্য এই স্কিলস। এই ধরনের জিনিসগুলা স্কিলসগুলা তো স্কুল থেকে এই সাবজেক্ট তো নাই, হুম। কিন্তু আপনি কিভাবে এই স্কিলগুলা ইমপ্রুভ করে ক্যারিয়ার পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন সেটা আমি জিজ্ঞাসা করতে চাই। এই ক্ষেত্রে কিউরিওসিটি তো অবশ্যই একটা বড় অবদান রাখে। কিউরিওসিটি যদি কৌতূহল না থাকে একটা মানুষ শিখবে না। তো এটাও আরেকটা এডুকেশন সিস্টেমের একটা ব্যাড সাইড। এটা আমাদেরকে সবসময় ফোর্স করে। সো আমাদের যে টেক্সট বুক গুলো আছে এগুলা কিন্তু আমাদের একটা ফোর্স করে শিখায়। তো আমাদের পাঠ্য বই টেক্সট বুকে অনেক শিখার বিষয় আছে, অনেক লার্নিং এর টপিক আছে। বাট প্রবলেম হচ্ছে সেইগুলো আমাদের এমনভাবে লার্ন করা হয় যেটা হচ্ছে আমাদের জন্যে না, অ্যাবিলিটির জন্যে না। এবং কয়েক সময় অ্যাবিলিটির জন্য হইলেও যে অ্যামাউন্ট দেওয়া হয় ওইটা আমাদের গ্রহণ করার মতো না। অনেকে বলতে পারে যে ইউ লার্ন, অনেকে আছে তো আমাদের এডুকেশন সিস্টেম থেকে অনেক ভালো, ভালো ইন্টেলেকচুয়াল পারসন জন্মাইছে, হইছে। এটা ট্রু। বাট ইন্টেলেকচুয়াল পারসন গুলো হওয়ার পিছনে এডুকেশন সিস্টেমের অবদানটা কতটুকু এটা নিয়ে আমি সন্দেহ আছে আমার। এবং তারা আসলে তাদের মাইন্ডসেটে অনেক হার্ম হয়, তাদের মেন্টাল স্টেট অনেক হার্ম হয়। তো যেমন আমি যখন একটা মানুষ এডুকেশন সিস্টেমটা পার করে ১২ বছরের এডুকেশন, তখন তার মানসিক অবস্থা অনেক খারাপ স্টেটে যায়। ঠিক আছে? তো মানসিক অবস্থা অনেক খারাপ স্টেটে যায় বলতে কি আম, তারা হচ্ছে কিছুটা চেঞ্জ হয় এবং এই কারণে আমাদের বাংলাদেশে অনেক ধরনের ইনসিডেন্ট হয় এবং অনেক ধরনের ইনসিডেন্টের পিছনে এমন হয় যে তারা মানসিকভাবে একসেপ্টিং না, আন্ডারস্ট্যান্ডিং না, এবং আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে অনেক কিছু হয়। এবং এইগুলো আমি মনে করি এডুকেশন সিস্টেমের কারণেই আমাদের একটা ইফেক্ট পড়ে। কারণ লং টার্ম আমরা আমাদের ইমোশনকে সাপ্রেস করা শিখি এবং ইমোশন সাপ্রেস করতে করতে আমাদের একটা আউটবার্স্ট হয়, যেটাকে বলে ফেটে পড়া এক প্রকারের। তো এরকম হয় অনেকের। হুম অনেকের এটা সুসাইড হিসেবে রূপ নেয়, অনেকের এটা ক্রাইম হিসেবে রূপ নেয়। তো আচ্ছা, লার্নিং এ যদি আসি, লার্নিং এ আপনার শেখার অ্যাবিলিটি মানে যেটাকে বলে হুম লার্ন হাউ টু লার্ন, ঠিক আছে? আপনার শিখতে হবে যে হুম কিভাবে আসলে শিখতে হয়। এইটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এবং আই ডোন্ট নো ইফ ইউ ওয়াচ দ্য মুভি, অডিয়েন্সের অনেকে হয়তো দেখছে, যেটা হচ্ছে ইন্ডিয়ার থ্রি ইডিয়টস মুভিটা। ওইটা একটা হুম গুরুত্বপূর্ণ লেসন দেয়, যে মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্ট প্রফেসরকে বলে যে, "প্রফেসর, আমি আপনাকে ইঞ্জিনিয়ারিং শিখাইতে পারবো না। ওইটা আপনি আমার থেকে ভালো জানেন। কিন্তু আমি আপনাকে এইটা শিখাইতে পারবো যে কিভাবে শিখাইতে হয়।" তো হুম এইটা আসলে একটা ইম্পোর্টেন্ট বিষয় এবং পেডাগগি বলে এটাকে, যে হুম শিক্ষকরা শিক্ষা দেওয়ার অ্যাবিলিটি। এটা পেডাগগির একটা পার্ট। হুম তো পেডাগগিক্যাল স্কিল না থাকলে শিক্ষকরাও শিখাইতে সেরকম পারবে না। এবং এই জিনিস না থাকলে স্টুডেন্টের রিসিভ করার অ্যাবিলিটিও কমে যাবে। ঠিক আছে? হুম সো রিসিভ করতে গেলে আমাদের কিউরিওসিটি লাগবে এবং কিউরিওসিটি থেকেই আমরা আচ্ছা, এবং রিসোর্সেস এর কথা বললে এখন ইন্টারনেটে সবকিছু এভেইলেবল এবং কিছু হুম এভেইলেবল না থাকলেও এক্সকিউজ দেওয়া যাবে না। কারণ এখন এআই আছে। এআই কে বলতে হবে যে, হ্যাঁ "হেই, আই এম নট এবল টু ফাইন্ড দিস ইন ইন্টারনেট।" আমি ইন্টারনেটে এটা খুঁজে পাচ্ছি না। আমাকে রিসার্চ পেপার থেকে আইনে খুঁজে দাও। ঠিক আছে? তো কিংবা অন্য কেউ পৃথিবীতে অন্য কেউ যদি এটা করে থাকে তার এক্সাম্পল এনে আমাকে দাও যাতে আমি শিখতে পারি। এইভাবে শিখতে হবে। হুম আসলে এটা ১ম দিকে হয় না। এটা প্র্যাকটিস করতে হয়। মানে আস্কিং, দ্যা হুম পাওয়ার অফ আস্কিং। জিজ্ঞাসা করার এবিলিটিটা খুবই ইম্পোর্টেন্ট। আমি যেহেতু অনেক বছর ধরে থাকছি, আমি তো বুড়া মানুষ। ইয়া, আই এম অলসো বুড়া। এডুকেশন আপনারে আমি বুড়া দেখা যায় না আপনার ইউনিভার্সিটি এজ অনুযায়ী, I would say। যাই হোক, যে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন হওয়ার পরে আমার নিজের চাকরি ঢুকছে না। Yeah. চাকরি করার সময় কেউ আমাকে যে পরীক্ষার মতো যে মোটিভেশন দেয়নি, তুমি এটা না করলে তোমার লাইফের জন্য রিস্ক হবে না,
আমি নিজে খুঁজে আমার ইন্টারেস্ট অনুযায়ী আমি Yeah. পড়াশোনা করে ইমপ্রুভ করতে হবে এই জন্য পরীক্ষার কারণে মোটিভেশন পেয়ে পড়াশোনা করলে পরের লাইফের জন্য রিস্ক হতে পারে কারণ Yeah. আপনাকে কেউ মানে টিচারের মতো মানুষ আপনাদের জীবনে থাকবে না মানে নিজেকে সেলফ ইন্টারেস্ট নিয়ে সেলফ স্টাডিয়ে ঢুকতে হবে জি। তারপরে ক্যারিয়ারটা ইমপ্রুভ করতে হবে কারণ আমিও ইউটিউব কিরকম করবে একটাও জানতাম না ভিডিও Yeah. কেমন শুট করবে এডিটিং করবে সব ইউটিউবে আছে এখন জেনারেশন আমি তো বুড়া মানুষ তাই একটু বলে এখন আচ্ছা। জেনারেশন সত্যি এক্সকিউজ দেওয়ার মতো নাই এখন ইউটিউবে ChatGPT AI তে সব ধরনের কিছু Yeah. আছে যে আপনার যদি ইন্টারেস্ট থাকলে ইন্টারেস্ট আচ্ছা হ্যাঁ। যদি কেউ কোরিয়ান আচ্ছা। ভাইকে বলে বুড়া যদিও উনি বুড়া না বাট যদি কেউ বলে যে বুড়া উনি বুঝবে না এখনের বিষয় আমি এখনের হয়ে বলতেছি যে এখন আসলে অভাব নাই ইভেন বাংলাদেশ কেন গানাতে বসেও যদি কেউ লার্ন করতে চায় সে পারবে লার্ন হুম। করতে এবং এই হুম। ক্ষেত্রে আমি একটু বিষয় বলি আপনি যেটা বলছেন যে লাভ মানে বেনিফিট আমি যেটাকে বলে ফোর্সফুলি টিচিং তো এইটার একটা বিষয় হচ্ছে কি হুম। মানুষ এখন অ্যাবস্ট্রাকশনে শিখে মানে এডুকেশন সিস্টেমে হুম। দের ইজ মেনি হুম। এখানে অনেক কি আছে কি অবাস্তব একটা বিষয় যে আমি এটা শিখতেছি এটা আমার কি কাজে লাগবে আমি জানি না আমার এটা বেনিফিট কি হুম। দিবে আমি জানি না আমার পরিবারকে এটা কিভাবে হেল্প করবে আমি জানি না আমার দেশকে কিভাবে এটা হেল্প করবে তাও আমি জানি না কিন্তু আমি শিখতেছি এইটা হইলে হয় কি হুম। এইটা হইলে আন্ডারস্ট্যান্ডিং হয় না তুমি যেটা শিখবা ওটা তুমি ভুলে যাবা এবং বাংলাদেশে এটা অনেক হুম। হয় যে পরীক্ষার জন্য পড়ছি পরের দিন ভুলে যাব এবং আমার বইতেও এরকম অনেক জিনিস আছে অনেক টাফ কনসেপ্টস হুম। তো আমি আমার টিচারকে বলতাম হুম। এগুলা কিভাবে আমি বুঝবো মনে রাখবো বলে কি বলে হুম। যে পরীক্ষা দিয়ে দাও কোন রকম পরীক্ষার পরের দিন ভুলে যাওয়া সমস্যা নেই হুম। সো এইটা তাহলে লাভ হইল না তাহলে আই ডিডন্ট গেট দ্য নলেজ হুম। তো নলেজ না পাইলে ঠিক। এডুকেশনের সার্থকতা কতটুকু আমি জানি না তো এর পরবর্তীতে সো আমাদের একটা আউটকাম বেসড এডুকেশন লাগবে অর্থাৎ আমি যেটা শিখতেছি এটা আমি কেন শিখতেছি এটা হুম। আমাকে ভালো মতো যদি বুঝাইতে পারে তাহলে আমি যতই হুম। আহ কনসেন্ট্রেশনে ল্যাকিং হই আমি কিন্তু কনসেন্ট্রেট করে ওটা শিখবো যদি আমি আউটকামটা বুঝতে পারি অর্থাৎ বেনিফিটটা তো একটু হলেও আউটকাম বুঝাইতে হবে পুরাপুরি অ্যাবস্ট্রাকশনে টিচিং করলে মানুষজন গাইডেন্স পাবে না হুম। হ্যাঁ আমরা এখন যে সলিউশন নিয়ে কথা বলতে হবে যেহেতু এখন আমরা কিছু কথা বললেও আবার এডুকেশন সিস্টেমের সমস্যায় ফিরে যায় জি কিন্তু সমস্যা আছে এখন সবাই বুঝে সবাই নোটিস হয়েছে সলিউশনের জন্য আমরা কয়েকটা অনেক ভ্যারিয়েবল আছে সেটাও আমরা আলোচনা করেছে এখন লাস্টে এই ভ্যারিয়েবল সহ এই সমস্যা সহ আমরা কোন ধরনের সলিউশন প্র্যাকটিক্যালি সেটা মানে কি কিভাবে চেঞ্জ করতে হবে জি আপনি আগে বলবেন আমি অনেকক্ষণ কথা বলছি হোস্টই কথা বলুক এখন দেখি হোস্টের আইডিয়ালিস্টিক ভিউ পয়েন্ট আমি আগে শুনতে চাই আচ্ছা আমার আইডিয়ালিস্টিক কথা হলো যেহেতু এডুকেশনের অরিজিনাল মিনিং হচ্ছে যে একজনের মানুষের পোটেনশিয়ালটা নিয়ে আসতে হবে বাইরে ভিতর থেকে বাইরে নিয়ে আসতে হবে সেটা হলো এডুকেশন তাই ইকোনমি সেক্টরে গেলে যেটা কোম্পানি তাদের কাজ করে প্রফিট বানানোর জন্য জি তাই আমি মনে করি যে স্কুলও এডুকেশনের পারপোজ আছে না সেটা একজন মানুষের পোটেনশিয়ালটা বের করবে শুধু ওখানে ফোকাস করতে হবে আমি এমন মনে করছি যে এখন জি স্কুল ইকোনমির সাথে কানেক্ট করা আছে আর অফেক্ট হচ্ছে যে ইকোনমিটা স্কুলকে অনেক অফেক্ট করছে কিন্তু আমার মনে হয় কোম্পানিও নিজের এই পারপোজ আছে প্রফিট তৈরি করাটা আর যদি কোম্পানি প্রফিট তৈরি না করলে সেই কোম্পানিটা বন্ধ করতে হবে স্কুলও যদি এডুকেশন এই পারপোজটা হারাই গেলে স্কুল থাকার দরকার কি আছে সেটা হলো আমার প্রশ্ন তাই জি we have to restore education meaning the itself the drawing out the potential তাই এটা করার জন্য কি পরীক্ষার চেয়ে স্টুডেন্টদের মনে কি আছে সেটা
এভাবে মানে ভিতরে থেকে নিয়ে আসার potential draw out করার মতো এডুকেশন সিস্টেম তৈরি করতে হবে। যেমন সাধারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হয় যে মন্টেসরি এডুকেশন আছে, সেটা বাচ্চাদেরকে পুরোপুরি 1+1=2 এরকম শেখে না, মানে ব্লক দিয়ে খেলার মধ্যে অটোমেটিক্যালি শিখে যায়। এটার মতো আমাদের লাইফে অনেকে যে এডুকেশন, সেটা সায়েন্স হতে পারে, ম্যাথস হতে পারে, সেটাও সব এরকম ভাবে শিক্ষা দিতে পারবে। এখন মতো যে টিচার শুধু নলেজ দিবে এরকম না করে, টিচার এমনি সাপোর্ট করবে, যেহেতু তারা বয়স বেশি, এক্সপিরিয়েন্সও বেশি, নলেজও বেশি, তাই স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে তুমি কি এরকম করলে আরো ইমপ্রুভ করতে পারবে, তুমি কি মনে করো, এরকম সিস্টেম থেকে এই এডুকেশন যে সেটা সত্যি স্টুডেন্টের মনে ছিল সেটা বাইরে বের করতে পারবে, আমি এমন মনে করি আর কি। তারপরে এটা যদি বের করলে সেটা অনুযায়ী সোসাইটি ব্যবহার করলে এই ইকোনমিক্যালিও ইমপ্রুভ হতে পারে। আমি এভাবে বিশ্বাস করি। যেহেতু আপনি ইঞ্জিনিয়ার হতে চাইছিলাম, এটার উপরে আপনি ইন্টারনেট থেকে খুঁজে পড়াশোনা করেছে, তারপরে এটা দিয়ে এখন সোসাইটি থেকে টাকাও ইনকাম করতেছে মানে আপনি কয়েকটা সোসাইটিতে ভালো কিছু জিনিসটা দিতেছে আর কি, মানে ইকোনমিক ভ্যালু দিতেছে। এইটাই মনে করি। যদি আপনার পাশে একজন টিচার আপনাকে বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তুমি কোন ইঞ্জিনিয়ার হতে চাও, বারবার এরকম যে আপনার ভিতরে মন থেকে সেটা নিয়ে আসতে পারে, এমন কোয়েশ্চেন আপনার ছোটবেলা থেকে জিজ্ঞাসা করলে আরো মনে হয় হয়তো তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার হতে পারে। আর আপনার ছাড়া সাধারণ মানুষদের, এমন বাচ্চাদের বেশি আছে যে আমি কি হব জানি না, এখন ভালো স্কোর দিব, তাহলে পরে মনে হয় ভালো চাকরি পাইতে পারে। কিন্তু টিচারের কাজ হলো তাদের ভিতরে কি আছে সেটা বের করে দিতে হবে, সে কোন দিকে আরো ভালো করবে আর কোন দিকে আরো ইন্টেলেকচুয়াল আছে সেটা অবজার্ভ করে তাকে বারবার জিজ্ঞাসা করলে আমার মনে হয় সেই একটু অন্যরকম এডুকেশন আমরা বানাতে পারবে। অবশ্যই প্রথমে এটা অ্যাপ্লাই করলে সাইড ইফেক্ট আসতেও পারে, হ্যাঁ, কিন্তু আবার ওইটা আপনার যে ইউটিউবের ভিডিওর মতো প্রবলেম দেখেছে তাহলে আবার চেঞ্জ করবে, এটা সমস্যা ছিল তাহলে একটু চেঞ্জ করে আবার অ্যাপ্লাই করবে। বারবার এই প্রসেসটা করলে ভালো এডুকেশন সেটেল করতে পারবো, সেভাবে আমি মনে করছি কি। কিন্তু আগে বলছে যে আমি আইডিয়ালিস্ট, এই জন্য এটা আইডিয়ালি ভাবে হতে পারে, কিন্তু আগে আমরা পার্ট 1 থেকে বলছে যে অনেক গভর্নমেন্ট, প্যারেন্টদের আর ইকোনমি, ফিয়ার, এইটা সব যোগ করে আছে, তো তাই হঠাৎ করে চেঞ্জ করার আমিও বিশ্বাস করি এটা সম্ভব হবে না। তবু সবসময় যে ওই আইডিয়াল থিং যে এডুকেশন মানে কি সেটা সবসময় মনে রাখে চেঞ্জের জন্য আগাতে হবে, আমি এভাবে বিশ্বাস করছি। আপনি যেটা বলতেছেন এটা আমি নিজেও ফ্রম ফ্রম স্কুল লাইফ আমি নিজেও এটা চিন্তা করতাম যে এডুকেশনের মানেটাই আমরা হারায় ফেলাচ্ছি, মিনিংটাই আমরা হারায় ফেলাচ্ছি, এবং আমরা হারাইলে আমাদের চিন্তা করা উচিত ছিল, বাট আমরা দেখতেছি যে কারোর কিছু যায় আসতেছে না এটা নিয়ে, সবাই এগিয়ে যাচ্ছে লাইফে, এবং এটা আমাদের লং টার্মে অনেক এফেক্ট ফেলবে। আমি যদি আপনার কথা একটু এক্সপ্যান্ড করি আরো, সো কিছুটা কোটেশন যেটা হচ্ছে, একটা হচ্ছে ইয়া আপনি যেটা বলছেন এটা এডুকেশনের বেস্ট ফর্ম, সর্বোৎকৃষ্ট ফর্ম একেবারে। তো এটাই অবশ্যই আইনস্টাইন বলছে, আলবার্ট আইনস্টাইন দ্য গ্রেটেস্ট মাইন্ড, সে নিজেই বলছে যে আহ এভরি মাইন্ড এভরি মাইন্ড ইজ এ জিনিয়াস। ঠিক আছে, সবাই একটা জিনিয়াস, কিন্তু আমরা যদি একটা মাছকে তার ওড়ার ক্যাপাবিলিটি দিয়ে জাজ করি, মানে সে উঠতে পারতেছে কিনা এইটা দেখি, তাহলে আমরা সারা জীবন তার ভ্যালু বুঝতে পারবো না। তো
আপনার এই এডুকেশনটা ওই প্রবলেমটা অনেক ভালোভাবে সলভ করবে। কারণ যখন টিচাররা গাইডেন্স দিবে, এখন এখন অনেকে বলে যে আমাদের এক্সপিরিয়েন্স তো তোমাদের নাই, আমরা যে বয়স বেশি, তোমরা তো ছোট, তোমরা এগুলা বুঝো না। তো আমার মনে হয় হুম, যে ইয়েস, আমাদের যারা বুঝে তাদেরকে এডুকেশনে আনা উচিত। তারা কি করবে, তাদের এক্সপিরিয়েন্স গুলা ব্যবহার করে তাদেরকে লেসন দিবে, কিন্তু লেসন তারা ডিরেক্টলি দিবে না, লেসন তারা প্রশ্ন করার মাধ্যমে, মানে বাচ্চাদের মাইন্ডেই নিয়ে আসবে নিজে থেকে। ঠিক আছে? তো হুম, আই বিলিভ যে এইটাই আপনি বলতেছেন, এবং এইটা করলে অনেক বেনিফিটস আছে। অনেক বেনিফিটস আছে কি? আমাদের অবশ্যই একটা সুস্থ সবল জেনারেশন তৈরি হবে। একটা মানসিকভাবে ভালো জেনারেশন তৈরি হবে। এবং অবশ্যই আমাদের হুম, ইকোনমিক্যালি একটা ইয়ে আসবে, যদি মানুষ এটা অ্যাডপ্ট করতে পারে। যদি অ্যাডপ্ট করতে পারে, তাহলে একটা ইকোনমিক্যালি হবে ইভেনচুয়ালি অ্যাডভান্টেজ। তো হুম, এবং এই ক্ষেত্রে আস্তে, আস্তে তারা কি বলবে? they will also become great teachers. কারণ যারা, একটা মানুষ যদি কিছু নিয়ে ইন্টারেস্টেড হয়, বেশিরভাগ ক্ষেত্রে সে সেটা শিখাইতেও ইন্টারেস্টেড হয়। ঠিক আছে? সো হুম, আমরা বেস্ট টিচার্সও পাবো যদি এইভাবে আমরা এডুকেশন করি। এবং আ এই ক্ষেত্রে I would say আরো কিছু আছে। যেমন আমাদের মোতাহের হোসেন চৌধুরী উনি নিজেই বলছে যে সুশিক্ষা কেবলমাত্র স্বশিক্ষা। সো a good education is just self learning. ঠিক আছে? সো সেলফ হুম, লার্নিং, এই জিনিসটা আপনার এই এডুকেশনে অনেক ভালোভাবে আসবে, সেলফ লার্নিং। তো হুম, এবং এইটা আসলে হবে কি, আমরা যে যেরকম শিখতে পারে সে নিজে থেকে সেইভাবে শিখতে পারবে। জাস্ট একটা মেন্টর থাকবে, একটা গাইডেন্স থাকবে। দ্যাটস ইট। এবং এটা আমি বিলিভ করি ইনভেস্টমেন্ট তো ওরকম লাগবে না। বাট এইটাই সবচেয়ে বেশি লাগবে যে জিনিস, সেটা হচ্ছে অ্যাডপশন। মানে মানুষজন এটা অ্যাডপ্ট করতে পারার কারেজ। আম যদিও হুম, আমি যেটা বলতেছি এটা আবার রিয়ালিস্টিক হইলেও এটা অ্যাডপ্ট করতে বেশি খরচ পড়বে আপনার আইডিয়ালিস্টিক এর থেকে। কারণ হুম, আমি যে সলিউশন বলতে যাব সেটাই কিন্তু টেকনোলজিক্যাল ইনভেস্টমেন্ট আছে। সেটায় সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট আছে অনেক বেশি। আর আপনি যেটা বলছেন এটা প্লে কে প্রমোট করে, প্লে অর্থাৎ অনেক বেশি রিসার্চে আমি দেখছি, অনেক রিসার্চ হয়েছে যে ডাজ প্লে এফেক্ট নলেজ? সো এইটা নিয়ে অনেক রিসার্চ হইছে যে ইয়েস, লার্নিং থ্রু প্লে, মানে আপনি খেলার মাধ্যমে শিখবেন। এতে আপনার মনে হুম, থাকবে বেশিদিন, এবং আপনি শিখতে পারবেন আরো ভালো করে, এবং আপনি শিখাইতে পারবেনও আরো ভালো করে। ঠিক আছে? হুম, তো ইয়া তো নাও আমি আমার একটা অ্যাপ্রোচ, আমার যে অ্যাপ্রোচটা এটা আমি লং টাইম ধরে একটু ভাবছি, আবার এটা একটু চেঞ্জও করছি কয়েক সময়, অ্যান্ড ফাইনালি হুম, আমি এইটাই একটু ফাইনালাইজ করছি। ইন ফিউচার মেবি আমি এটা ভাববো যে না, এটা থেকে আরো বেটার কিছু আছে, বাট এখন আমার মাথায় এরকম জিনিসই আসে। তো বর্তমানের জ্ঞান থেকে আই উড সে আমাদের প্রথমে গোল এস্টাবলিশ করতে হবে সলিউশনে। সো আমাদের যে হুম, এডুকেশন চেঞ্জ করব বলতেছি কেন করব, একটা তো আমাদের যদি আমরা গোলের সাথে অ্যালাইন না করি তাহলে মানুষ এটা মানবে না কখনো। কারণ আহ, মানুষ আসলে এরকম যে আমরা সার্ভাইভ করতে পারতেছি না, আমাদের এখন প্যাশন দিয়ে লাভ কি? So, তারা এখনো হুম, প্যাশনের উপকারিতাটা বোঝার মতো পর্যায়ে নাই, স্টেজে নাই। তো তাদের এখন প্যাশন নিয়ে বুঝাইলে তারা জীবনেও বুঝবে না। তাদের আগে একটা ভ্যালু কিংবা একটা বেনিফিট, তাদের ল্যাঙ্গুয়েজে তাদের ভ্যালু বুঝাইতে হবে। সো সো ভ্যালু বুঝাইতে গেলে ইটস এ ৩ টা জিনিস। তো একটা এডুকেশনে হুম, ৩ টা জিনিস মাস্ট থাকা দরকার। এক হচ্ছে মোরাল ভ্যালু শেখানো। তো মোরালিটি, কারণ এডুকেশন এটা একটা শিক্ষার পার্ট। এটা সারা জীবনই শিক্ষার পার্ট থাকবে মোরালিটি। এবং এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। মোরালিটি অ্যাডপ্ট করতে গেলে এখন আমাদের একটা সমস্যা হচ্ছে, প্যারেন্টস থেকে অলরেডি আমাদের নৈতিকতা একটা আকার পেয়ে যায়। তো এখন কিন্তু অলরেডি স্কুলে আসার আগেই আমরা নৈতিকভাবে একটা শিক্ষা পেয়ে যাই। তো এটা অনেক ভালো। যদি প্যারেন্টসরা নিউট্রাল হয়, প্যারেন্টসরা যদি সাপোর্টিভ হয়, ভালো শিক্ষা দিতে পারে তাহলে ভালো। বাট এটা ব্যাকফায়ার করতে পারে। এটার নেতিবাচক দিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আরো ভবিষ্যতে যারা মা-বাবা তারা আরো বেশি ব্যস্ত হয়ে যাবে। আরো বেশি কর্মজীবনে ব্যস্ত হুম, হয়ে যাবে, এবং তখন আমাদের দরকার হবে
শিক্ষা ব্যবস্থায় এই নৈতিকতা শিক্ষাটা আনা, যাতে আমরা নিউট্রালি শিখাইতে পারি, নিউট্রালি অ্যান্ড অলসো আমরা প্রপার ট্রেনিং দেওয়া থাকবে টিচারদের, তারা এগুলা শিখাইতে পারে। তো নৈতিকতা হুম শিখাইতে হবে। এবং সেকেন্ড হচ্ছে ক্যারিয়ার, যেটা নিয়ে এত চিন্তা, সেটা হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার অবশ্যই ক্যারিয়ারের সাথে কিছু কিছু রিলেটেড হইতে হবে। এবং এখন আপনি আগের দিনের মিটিং এ আমাকে বলছেন যে ক্যারিয়ারে আই বিলিভ যে সবকিছু নিজে থেকে লার্ন করা সম্ভব। তো হুইচ ইজ ট্রু। তো এই ক্ষেত্রে আমাদের ক্যারিয়ারে কি করা উচিত? আমাদের সফট স্কিল গুলা শেখানো উচিত। যেমন কমিউনিকেশন, আমাদের তারপর হচ্ছে গ্রুপ ওয়ার্ক, তারপর অন্যের অন্যের সাথে কাজ করার অ্যাবিলিটি, তারপর কাউকে কারোর কারোর দৃষ্টিভঙ্গি বোঝা, যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পিপল। ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলাও স্কিল, এইগুলাও ক্যারিয়ারে অনেক জরুরি। বরং বরং টেকনিক্যাল স্কিলের থেকে হয়তো বেশি জরুরি কয়েক সময়। ঠিক আছে? তো এইগুলা কিন্তু আমাদের শেখানো হয় না, এবং এগুলা শেখানো হইলে তখন আমাদের ক্যারিয়ারে অনেক হেল্প হবে। এবং এর পরবর্তীতে ইউজফুলনেস ইন ফিউচার, আমরা যেটা শিখাই সেটা যদি ফিউচারে ইউজফুল না হয়, তাহলে কিন্তু ইস্যু। যেমন এখন আহ, এখন ইনফরমেশন এত দ্রুত এগোচ্ছে, যুগ এত দ্রুত এগোচ্ছে, যে একটা মানুষ একটা কোর্সে এনরোল হইলে যখন সে কোর্সটা শেষ করবে, অনার্সের গ্রাজুয়েট করবে, তখন তার হুম কোর্সের ভ্যালু শেষ অলরেডি। অলরেডি সে যা যা হুম শিখছে ওগুলার ভ্যালু শেষ। এবং ইন ফিউচার এমন হবে, এটা অবশ্য খালিদ ফারহান নামে একটা ইউটিউবার আছে, তার একটা প্রেডিকশন নিয়ে আমি এটা নিচ্ছি। আমি কখনো নিজেই বলতেছি না, আমি অনেক জিনিস, আমার অনেক কথা আমি অন্যদের থেকে নিয়ে বলি। আসলে হুম অরিজিনালিটি পুরোপুরি অ্যাবসলিউট অরিজিনাল বলে কিছু নাই। ঠিক আছে? সো এখানে হুম খালিদ ফারহান বলছে যে আমাদের ইন ফিউচার এরকম হবে যে ফার্স্ট ইয়ারে তুমি যেটা শিখতেছো সেটা বাই দ্য টাইম আপনি ফাইনাল ইয়ারে যাবেন, তখন ওইটা অলরেডি আপনার আর কাজে লাগবে না। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ারে গেলে। হুম সো এরকম হবে ইন ফিউচার। তো এই জিনিসটা মেইনটেইন করতে গেলে অবশ্যই ওই সফট স্কিল শিখাইতে হবে। কারণ সফট স্কিল এমন যেইগুলা ১০ বছর পরেও কাজে লাগে, ২০ বছর পরেও কাজে লাগবে অনেক সময়। তো ইয়া এইবার আমি পুরো ফর্মুলাতে আছি, একেবারে ডিরেক্ট ফর্মুলা। সো ফার্স্টে আমি বলি সাধারণ মানুষ কি করতে পারে। সো অনেক সময় বলি যে সিস্টেম হুম চেঞ্জ করতে, পলিটিক্স চেঞ্জ করতে হবে, ইনভেস্টমেন্ট লাগবে। বাট সাধারণ মানুষ কি করতে পারে? সো এটা আমি মনে করি পরে বলা ভালো হবে, কারণ আগে হোল সিস্টেম স্ট্রাকচার জানলে তারা বুঝতে পারবে ভালো করে। তো ফার্স্টে বলি আমাদের ইকোনমি প্রবলেম হচ্ছে আমাদের অনেক বড় প্রবলেম এখন। ইকোনমি, অর্থনীতি। তো এইটা যদি আমরা ঠিক করতে চাই, আমাদের ১ম এ আম এইটাকে প্র্যাকটিক্যাল সিস্টেমে আনতে হবে। প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রয়োগ করার মতো একটা ব্যবস্থা। তো প্রয়োগ করার মতো ব্যবস্থা বানাইতে গেলে আমরা জার্মানির মতো দেশকে ফলো করতে পারি। এবার জার্মানিতে হয়তো অনেকে জানে না, তারা বলতে পারে যে জার্মানিতে তো অনেক ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, এভরিথিং। বিষয় হচ্ছে জার্মানিতে আম ভোকেশনালি একটা সিস্টেম আছে। সো ভোকেশনাল এডুকেশনে তারা সিস্টেমটা এত ইমপ্রুভ করছে যে মানে আমাদের আমাদের দেশে যদি ভোকেশনাল এডুকেশন নিয়ে কাউকে বলা হয় যে আমরা ভোকেশনাল এডুকেশন মেইনস্ট্রিম করব, তাহলে মানুষ হাসবে। কারণ আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশনের লার্নিং ওরকম লেভেলের না কখনো। তো জার্মানিতেও এটা ইমপ্রুভ করছে তারা। ইমপ্রুভ করে তারা ওইটা বেস্ট ফর্মে আনছে। তো এখন যেহেতু এটা উৎকৃষ্ট আকারে আছে, তো এখন যদি বলি জার্মানিতে কোম্পানি, বিজনেসেস, তারপর বড় বড় টাইকুনস, এরা হচ্ছে সরকারের সাথে একটা করছে, সংযোগ করছে, একটা বন্ডেড টাইপে করছে, ইউনিসন। তো তারা একটা সংযোগ করার কারণে কি হইছে, জার্মানিতে যারা এডুকেশন দেয়, শিক্ষা প্রতিষ্ঠান, এরা কোম্পানিদের সাথে একটা সম্পর্কে আছে, এবং তারা তাদেরকে বলে যে এইখান থেকে লার্ন করে তোমাদের কোম্পানিতে ওয়ার্কফোর্স অর্থাৎ কর্মসংস্থান হিসেবে তারা যাবে। তো এতে হয় কি, এতে ২ টা বেনিফিট। একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে মানে টিচিং গুলা খুবই রেলেভেন্ট হয়। মানে যে এডুকেশন গুলা এগুলা খুবই রেলেভেন্ট হয়। কোনো কিছুই মানে কাজের না এরকম না। সবকিছুই কাজের টিচিং। সফট স্কিলস, টেকনিক্যাল স্কিলস। দেন এরপরে কি হুম হয়, যে কোম্পানিগুলো হায়ার করে এরা কিন্তু স্কিলড পারসন পায়। কারণ স্কিল বিল্ডিং হয়ে আসে। এবং এই ক্ষেত্রে তাদের রিসোর্সেস খরচ করা কম লাগে। তারা কি করে? তারা জাস্ট ইনিশিয়ালি ইউনিভার্সিটিকে ডোনেশন দেয় এবং ফান্ডিং দেয়।
এবং এই কারণে কিন্তু এই ধরনের সিস্টেম আনলে কিন্তু আমাদের খুব বেশি ইনভেস্টমেন্ট লাগবে তা না। কম ইনভেস্টমেন্টেও আমরা স্টার্ট করতে পারি। কারণ কোম্পানি আমাদের হেল্প করবে। কারণ এট দি এন্ড এটা কোম্পানিদের একটা হেল্প হবে। সো এইটা হুম একটা জিনিস। এবং এইটা ১ম এ করতে হবে। এইটা ১ম এ করলে আমাদের ফান্ডিং হবে অ্যান্ড এভরিথিং। আমি যদি বলি এখন অনেক স্কুল আছে যারা অনেক খারাপ অবস্থায়। যেমন বাহেরবালি হাই স্কুল আমি মিটিং এও বলছিলাম এবং এটা আমি নেটে দেখছি। বাহেরবালি হাই স্কুল বেশিরভাগ সময় ফ্লাডেড থাকে, বন্যা হয়। তো ওইটা। তো এরকম সিচুয়েশন হবে না যদি কোম্পানির সাথে একটা থাকে। তো এর পরবর্তীতে কি হবে? এর হুম পরবর্তীতে তো আমরা কোম্পানির সাথে যদি সংযোগ হয় তখন একটা সমস্যা আছে। সমস্যা কি? জব সেন্ট্রিক। মানে মানুষ যদি কোম্পানিতে যায় তাহলে কিন্তু সেই জব সেন্ট্রিক হয়ে গেল মানুষ। মানুষ কিন্তু আমাদের ওই যে গুরুকুল আমি যেটা বলছি অ্যানসিয়েন্ট টাইমস। অ্যানসিয়েন্ট টাইমে হুম যেরকম অকুপেশন এবং এক্সপার্টিজ এর উপর অর্থাৎ আমার অভিজ্ঞতা, আমার দক্ষতার উপরে আমার আর্নিং ডিপেন্ডেন্ট। সেরকম হইল না। আমি প্রবলেম সলভ করলাম। আমি কি করলাম? আ আ মানে একটা সিস্টেমের ভেতরে ঢুকে গেলাম কোম্পানিতে জয়েন করে। তো তো এইটা ফিক্স করতে হবে পরবর্তীতে স্টেপ 2 তে। তো স্টেপ 2 তে ফিক্স করতে গেলে আমাদের করতে হবে কি এটা ইভেনচুয়ালি লার্নিং এবিলিটি তে ফোকাস দিতে হবে। যে আমরা যে ১ম এ তো স্কিল ডেভেলপ করতেছি। এর পরবর্তীতে করতে হবে হুম কাস্টমাইজড এডুকেশন। যখন আমাদের ফান্ডিং আছে কাস্টমাইজড এডুকেশন। যেটা আপনি বলছেন সেলফ লার্নিং। তো আমাদের টিচাররা গাইড দিবে। আর স্টুডেন্টরা নিজে থেকে শিখবে বিভিন্নভাবে। আপনি হয়তো আগের দিন একটা বলছেন কাস্টমাইজ টেক্সট বুক বানানো। আমি জানি না এখন আমি ওইটা চিন্তা হুম করতে পারতেছি না। বাট ইন ফিউচার ওইটা হইতেও পারে। যদি আমরা স্টেপ 1 এস্টাবলিশ করি, স্টেপ 2 কেন হবে না? সো তারা আ নিজের মতো একটা লার্নিং হবে এবং টিচার কি করবে? তারা যাতে খুব বেশি সমস্যায় না পড়ে, তারা যাতে মানসিকভাবে ইসে না পড়ে, এই ধরনের জিনিসগুলা তারা দেখবে। এবং তাদের যাতে আম এডুকেশন থেকে তারা ড্রপ আউট না হয় এট লিস্ট এরকম যেন না হয়। আ কারণ যদি এডুকেশন ইমপ্রুভ হয় এবং স্টুডেন্ট সবাইকে যদি আমরা না আনতে পারি ওইটার আন্ডারে তাহলে লাভ নাই। তো এবং এই ধরনের সমস্যা এখনো আছে। যেমন আমাদের কওমি মাদ্রাসার আছে। তারপর ব্রেইল তো ১৯৯৬ সাল থেকে এখনো ব্রেইলে কোনো আপডেটই হয় নাই। এইচএসসি লেভেলে কোনো ব্রেইল নাই। অবশ্য থাকবে কেন? আ ন্যাশনালি মানুষজন ভাবে যে ব্রেইল এডুকেশন এ কোনো বেনিফিট নাই। এটা ভাইবেই তারা ইনভেস্টটা করতেছে না। বাট দিস ইস রং। দিস হুম ইস এথিক্যালি রং। দিস ইস এবং ব্রেইল এবং ইম্পেয়ার্ড মানুষজনও সমাজে অনেক কন্ট্রিবিউট করতে পারে। এটা ট্রু। এবং এবং এছাড়া কওমি মাদ্রাসা যদি বলি, এদের পুরোপুরি ডিট্যাচড। এদের কোনো ম্যান্ডেটরি সাবজেক্ট কারিকুলামের সাথে নাই। এরা নিজেদের মতো রিলিজিয়াস এডুকেশন হুম দেয় এবং সো এইটা ডিট্যাচমেন্ট দরকার নাই। আমাদের সেন্ট্রালাইজ করতে হবে জিনিসপত্র। এবং ক্লাসলেস একটা এডুকেশন করতে হবে। যাতে প্রাইম মিনিস্টারের ছেলে যে জায়গায় পড়ে, যে সিস্টেমে আছে, অন্য একজনও সেই সিস্টেমে থাকে এট লিস্ট। তো এর পরবর্তীতে আমাদের কাস্টমাইজ লার্নিং হয়ে গেল। স্টেপ 2 তে কাস্টমাইজ লার্নিং। স্টেপ 3 তে কি হবে? স্টেপ 3 তে কি হবে? এইটা অনেক বেশি টাইম লাগবে। এইটা টাইম কেন লাগবে? স্টেপ 3 হচ্ছে যখন এই যে কাস্টমাইজড ভাবে যারা শিখছে, তারা যখন বড় হবে তখন স্টেপ 3। তারা যখন প্যারেন্ট হবে তখন হচ্ছে স্টেপ 3। কেন? হুম তারা যখন প্যারেন্ট হবে তখন তারা সাস্টেইনেবল। তারা অনেক ভালো পরিমাণে একটা ভালো ক্যারিয়ারে গেছে। তখন তারা বুঝবে যে প্যাশন, তারপর গুড প্যারেন্টিং এবং মানসিক স্বাস্থ্য এবং একটা কি বলে সেলফ লার্নিং এইটার গুরুত্ব এবং এটার গুরুত্ব তখন তারা বুঝে যাবে। এর পরবর্তীতে কি হবে? তারা তাদের যারা ডিসেন্ডেন্ট অর্থাৎ সন্তান তাদেরকে অলওয়েজ বলবে যে তুমি অলওয়েজ এই এডুকেশনের উপর নির্ভর করো না। তুমি প্যাশনকেও ফলো করো, নিজে, নিজে শিখো এইভাবে হবে। তো তখন আর ওই হুম ইস্যুটা হবে না। কারণ তখন প্যারেন্টাল হবে না। যেমন আপনি বলছেন, আপনি স্পোর্টস আনছেন স্কুলে। তো স্পোর্টস আনলে কি হইছে? গার্ডিয়ানরা বলতেছে যে, "আমার বাচ্চাকে আমি পড়তে পাঠাইছি। আমি তো খেলা করতে পাঠাই নাই।" তো হুম এই ধরনের সমস্যা তখন হবে না। কারণ তখন প্যারেন্টসরা জানে যে স্পোর্টস অনেক বেশি ভ্যালুয়েবল। তো তখন তাদের হুম বাচ্চারা একটা বেটার এডুকেশন পাবে এবং এর পরবর্তীতে কি হবে? আমাদের আবার রিসার্চে যাইতে হবে। যে এখন রিসার্চ কেন করা যাবে না? আমি এটা বলি। আমাদের যে ইউনিভার্সিটি অনেক বেশি রিসার্চ ফোকাসড। কিন্তু রিসার্চ আমি বলব
যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের ফ্যাসিলিটি অত নাই। তো আমরা যে রিসার্চ গুলা করি বেশিরভাগ হুম, থিওরিটিক্যাল হিসেবে সাবমিট হয়ে যায়। অ্যান্ড হয় কি এটা ইন্টারন্যাশনালি অন্য দেশদের হেল্প করে। সো তারা দে ইউজ আর রিসার্চ। সো ইট ইজ গুড ফর রিসার্চ কমিউনিটির জন্য ভালো। কিন্তু আমি বলব যে এটা দেশের জন্য খুব বেশি ভালো না। কারণ ইউনিভার্সিটি তো অনেক বেশি ইনভেস্টমেন্টের বিষয়। তো তারা যদি রিসার্চ হুম, করে কোনো আউটপুট না আনতে পারে তাহলে হয় না। সো বুয়েটে পড়েও যদি খুব বেশি দেশে হেল্প না করতে পারে তাহলে প্র্যাকটিক্যালি হেল্প না করলে ইটস ইউজলেস। তো তখন আম আমি বলব এখন রিসার্চে সরায় এই ধরনের এডুকেশন এনে যখন নেক্সট জেনারেশন হবে অর্থাৎ স্টেপ 3 তে আসবো তখন আমরা করব লাইক আমরা রিসার্চটা আবার আনবো। এনে কি করব আমরা প্রপার ফ্যাসিলিটিস দিব রিসার্চের। ফ্যাসিলিটিস ইনভেস্টমেন্ট হুম, দিয়ে তখন আমরা রিসার্চ গুলা প্র্যাকটিক্যাল করব। যেহেতু আমাদের তখন হুম, সবাই প্র্যাকটিক্যালি ফোকাসড হবে এবং রিসার্চটার সব রিসোর্সেস থাকবে তখন আমাদের ইউনিভার্সিটি সিস্টেমও খুব ভালো একটা বেনিফিট পাবে। তো এখন ইটস জাস্ট স্টেইং দেয়ার জাস্ট নেটওয়ার্কিং করতেছে মানুষ লাইক সার্কেল বানাচ্ছে নেটওয়ার্ক করতেছে দ্যাটস হুম, ইট। কোনো সেরকম গ্রাজুয়েশনে কোনো আউটপুট নাই যে রিসার্চ গুলা করতেছে এগুলা ইন্টারন্যাশনালি হেল্প করতেছে বাট বাংলাদেশে কোনো হেল্প করতেছে না ইভেনচুয়ালি। তো এইটাই মূলত মেইন ফর্মুলা। এবং ফর্মুলাতে জেনারেল মানুষ কিভাবে হেল্প করতে পারে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি একটা সাধারণ মানুষ আমি কিভাবে এখন হুম, হেল্প করতে পারি আমার কোনো ক্ষমতা নাই আমি কিভাবে করতে পারি। তো ফার্স্ট রুল হচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালি ফ্রি হইতে হবে অর্থাৎ স্বনির্ভর আত্মনির্ভর নিজের উপর নিজে নির্ভরশীল আপনি সিস্টেমের উপর নির্ভরশীল না। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আছে একটা। এইটা হইলে কি হবে আপনি আপনার ডিসেন্ডেন্ট অর্থাৎ আহ, উত্তরসূরি উত্তরসূরি বাংলায় হয়তো উত্তরসূরি বলে। সো পরিবার পরিজনদের আপনি ভ্যালুস শিখাইতে পারবেন যে কি কি করলে মানে এডুকেশন সিস্টেমের বাইরেও কি কি আছে এই দুনিয়ায় এই পৃথিবীতে। তো এইটা হুম, শিখাইলে হবে কি নেক্সট জেনারেশন তখন থেকেই ভালো হবে এডুকেশন সিস্টেম চেঞ্জ হওয়া লাগবে না। তখন নেক্সট জেনারেশন এমনি থেকেই প্যাশনের উপর ফোকাসড হবে। মেবি তারা বিজনেস করা শুরু করবে মেবি তারা এক্সপার্ট লেভেলের কনসালটেন্ট হবে। তো এইটা হইলে তখন একটা ডাইভার্স ইকোনমি হবে। কি হবে? ইউনিভার্সিটি দেখবে যে নতুন, নতুন পেশা আসছে। ওয়াও! ফটোগ্রাফি ইস গ্রেট। তখন তারা দেখবে ফটোগ্রাফি করতেছে মানুষ। তারপর কনসালটেন্সি করতেছে। তারপর আর্টিস্ট অনেক হচ্ছে। যেমন বাংলাদেশ থেকে যদি ১০ টা আর্টিস্ট এখন বেরোয় সারা পৃথিবীতে, it will be huge. সো আর্টিস্ট যদি বের হয় তখন কি হবে? ইউনিভার্সিটিতে আর্টিস্টদের ডিগ্রিও আসবে। সো সো ডিগ্রি আসলে তখন ডাইভার্স হবে। তো ডাইভার্সিটি আসলে তারপর আমরা আবার আমাদের ওই ফর্মুলাটা আনতে পারবো। যেটা হচ্ছে 3 স্টেপ ফর্মুলা আমি যেটা বলছি। এবং অবশ্যই হুম, এটা করতে গেলে যদি সাধারণ মানুষ হয় কমিউনিটি করতে হবে। সাধারণ মানুষদের এক হইতে হবে, কমিউনিটি বানাইতে হবে, সাপোর্ট করতে হবে একে অপরকে এবং শিখতে হবে সেলফ লার্নিং। এবং হুম, কখনোই মানে পুরোপুরি রিলাই করা যাবে না সিস্টেমের উপর। নিজের একটা ওয়ে বানাইতে হবে, পথ বানাইতে হবে। পথ তৈরি করার হুম, ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে পরিবর্তনের ভয়। সো পরিবর্তনের ভয়টা পাওয়া যাবে না। যেটা হচ্ছে ফিয়ার অফ চেঞ্জ। তো ফিয়ার অফ চেঞ্জটা থাকলে আপনি স্টেপ 1 এই যেতে পারবেন না। ফিয়ার অফ চেঞ্জটা যদি না থাকে আপনি হয়তো আপনার বেঁচে থাকার সময় সবকিছু হবে না। বাট আপনার হুম, পরবর্তীতে হয়তো ইট উইল বি অলরাইট এবং আমরা বাংলাদেশ হয়তো আবার সেই আগের মতো হবে। আমি যদি বলি সামারিতে এডুকেশন সিস্টেমটা কিন্তু ডিগ্রেড হইছে। লাইক আমাদের আগে এডুকেশন হুম, সিস্টেম অনেক ভালো। আস্তে, আস্তে ধীরে, এটা নিরবচ্ছিন্নভাবে অবনতি হচ্ছে। তো এইটা হইলে ইন ফিউচার ইট উইল বি ক্যাটাস্ট্রফিক। সো yeah, that's হুম। it for the solution. আচ্ছা, খুবই ইন্টারেস্টিং যে Yeah, ওখান থেকে সবচেয়ে ইন্টারেস্টিং আর আমিও যেটা অগ্রি করি হলো আপনি সেটা বলছে যে কমিউনিটি এখন আমিও বাংলাদেশ থেকে থাকার সময় যে আমার বন্ধুদেরকেও ইউটিউব বা ভিডিও বানানো হয়নি জি, তখন আমার কাছে একটু স্ট্রাগল ছিল যে
যেহেতু আপনার পরীক্ষার সময় আপনাদের বন্ধু সবাই পরীক্ষার জন্য প্রস্তুত করছে এই জন্য এই এক স্টুডেন্টের কমিউনিটির মধ্যে আছে তাই এটা কঠিন এটা সহজ এরকম করে যে নিজেকে একটু রিলিফ থাকতে পারে আর কি যে ইমোশনালি অ্যাটাচ হতে পারে আর কেউ বন্ধু যদি ভালো করে ওখান থেকে মোটিভেশনও পাইতে পারে কিন্তু আমি তো ইউটিউব করার সময় কমিউনিটি ছিল না কেউ নাই তাই আমার কনসার্ন এটা শেয়ার করার মানুষই কম ছিল কিন্তু আপনি যেহেতু বলছে যে কমিউনিটি গ্রো করলে ফটোগ্রাফি যারা করতে চায় তাদের জন্য একটা কমিউনিটি তৈরি করে তাদের সাথে ইনফরমেশন শেয়ার করে তারপরে ওখান থেকে মোটিভেশনও পাইতে পারে তাহলে ফিউচারে যারা অন্য কিছু করতে চায় এমন মানুষদের এখন এডুকেশন থেকে যেটা সমস্যা সব মানুষদেরকে একটা স্যাম্পল এর মতো বানাতে চাচ্ছে তো ওখান জি থেকে একটু ভেরিয়েশন ক্রিয়েট করতে পারবে হ্যাঁ আমিও এরকম চাইছি যে কোরিয়ান বাই চ্যানেল থেকে যারা একটু সেলফ লার্নিং করতে চাচ্ছে সেলফ ডেভেলপমেন্ট করতে যাচ্ছে এমন মানুষদেরকে কমিউনিটির মতো যদি তৈরি করলে তাদেরকে মোটিভেশনও দিতে পারবে আমিও তাদের থেকে মোটিভেশন পাইতে পারবে এরকম ও চিন্তা করেছে তো আমার মনে হয় এটা প্র্যাকটিক্যালি খুব ভালো যে সলিউশন হতে পারে জি জি এখন একটা হুম সমস্যা হচ্ছে কি এখন অনেকে চায় যে এডুকেশন সিস্টেম চেঞ্জ হোক কিংবা তারা সেলফ লার্ন করুক বাট বিষয় হচ্ছে সবাই বিচ্ছিন্ন হুম সেপারেটেড সো হুম আমাদের হয়তো হয়তো দিনাজপুরে একজন আছে যে চায় সিস্টেমটাকে চেঞ্জ করতে সে কাজ করবে আবার আপনি হয়তো হ্যাঁ ইউকে থেকে এখন যাচ্ছেন আমি হয়তো এই খুলনা থেকে যাচ্ছি যদিও আপনার হোম টাউন হুম খুলনা আপনি বলছেন সো হুম এইটা এখন বিষয় হচ্ছে কি যদি এভাবে সেপারেটেড থাকে একটু হল্ট হবে প্রসেসটা একটু হল্ট হুম হবে এবং অনেকটা আমরা প্রগ্রেসটা খুবই ধীরে হবে অর্থাৎ আমরা হুম আগাইতে কষ্ট হবে তো আমরা যদি কমিউনিটি একটু বড় বড় হয়তো একটা কমিউনিটি দিয়ে কখনোই হয় না যেমন আপনি যদি একটা কমিউনিটি করেন আপনি এক্সপেক্ট করতে পারেন না যে সারা বাংলাদেশের সবাই ওইটাই থাকবে কমিউনিটি হয়তো হুম অনেকগুলা হচ্ছে বাট একটু বড় সাইজের হইলো বড় হুম আকারের কমিউনিটি হলে শক্তিটা বৃদ্ধি হবে এবং শক্তি বৃদ্ধি হলে আমরা প্রোটেস্টটা ইন্টেলেকচুয়ালি করতে পারবো ইন্টেলেকচুয়াল প্রোটেস্ট এটার মাধ্যমে আমরা হুম চেঞ্জকে মোটিভেট করতে পারবো এবং এটার মাধ্যমে আমরা চাপ সৃষ্টি করতে পারবো এক প্রকার। অবশ্যই নেতিবাচক চাপ না আমরা পজিটিভ ভাবে চাপ সৃষ্টি করব সব সময় হুম ইয়া আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এরকম আমরা আজকে বাংলাদেশ এডুকেশনের সমস্যা থেকে আর কেন চেঞ্জ হচ্ছে না এই রিজন থেকে তারপরে সলিউশন পর্যন্ত আমরা আলোচনা করেছে আপনারা কি মনে করছেন সেটা কমেন্টে রেখে দিবেন আর জি শাফি ভাই আপনি আরো কিছু বলতে চান আছে আমরা হয়তো প্রায় 3 জি ঘন্টার মতো এখন কথা বলছে জি আরো কিছু আম, আলোচনা করার মতো কিছু বাকি আছে জি সাধারণত ইন্টারনেটে পডকাস্ট গুলা 2 ঘন্টার অ্যারাউন্ডে হয় তো আমরা কাট করেও আমাদের মেবি 2.5 ঘন্টার মতো হবে তো যারা ইন্টারেস্টেড হুম আমি আমি বিলিভ করি যারা অনেক বেশি হুম ইন্টারেস্টেড মানে অনেক বেশি ডেসপারেট ফর চেঞ্জ তারা আবার এগুলা শুনবে কারণ যখন আমি নিজেও হুম এগুলা আপনার ভিডিও থেকে শুনছি আমার আসলে এত খারাপ লাগতো এবং লাগছিল এবং পাশাপাশি আমি চেঞ্জের জন্য এত বেশি ডেসপারেট অলওয়েজ এটা আসলে একটা ড্রাইভ একটা মোটিভেটিং ফ্যাক্টর তো হুম এছাড়া আমি বলবো যারা এখন এই পর্যায়ে ছাত্র ছাত্রী আছে আম, হুম আপনাদের আসলে আন্ডারস্ট্যান্ডিং এর কথা বললে অনেকে আছে প্যারেন্টস কে ব্লেম করে দোষ দেয় তো প্যারেন্টস হুম আর নট এট ফল্ট হিয়ার আসলে তো বি হুম আন্ডারস্ট্যান্ডিং যে তারাও হিউম্যান তারাও মানুষ এবং তাদের যে জেনারেশন তাদের যে সময় ওই সময় তাদের এগুলা কখনো শেখানোই হয়নি ওরকম ভাবে তো এই জন্য হুম এইটা আশা করা ভুল যে তারা আমাদের মতো বুঝতে পারবে কিংবা 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 সবকিছু তারা
ফিল করতে পারবে, অনুভব করতে পারবে। তো অনেক কিছু আছে, অনেক যুদ্ধ আছে যেটা আপনার নিজের, শুধু নিজের। হয়তো আপনি এডুকেশন সিস্টেম চেঞ্জের পার্ট হইতে পারতেছেন না, বাট আপনি যদি ইচ্ছা রাখেন, আপনি ছোট ছোট সুযোগ পাবেন সব সময়। এবং সুযোগ যখন পাবেন, কখনো সুযোগকে এড়িয়ে চলবেন না, সুযোগটা নেবেন। নিলে আপনার এটা at a certain point it will be massive. তো এটাই আমার শেষ কথা ছিল। আচ্ছা, আজকে আমিও যে শাফি ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে ও আমি সেটা আগে চিন্তা করতে পারিনি, সেটা আবার চিন্তা করতে পেরেছে। আমিও এরকম বিশ্বাস করি যে অনেকে সলিউশনের জন্য আমরা যতটুক আলোচনা করে ডিবেট করলে পরে ভালো সলিউশনটা আসবে। আগে থেকে আমরা বলি যে তা সলিউশন হবে না, এমন চিন্তা করে শুরু করলে কোনোভাবে চেঞ্জ হবে না। তাই তারা আপনাদের মনে এডুকেশন সিস্টেমের জন্য সলিউশন যদি থাকলে কমেন্টে রেখে দিলে ওইটার উপরে আমরা পরে আবার আলোচনা করতে পারবো। আর শাফির ভাইয়ের নতুন ইউটিউব খুঁজছে আপনাদের, উনি তো ওনার লাইফে প্রুভ করেছে যে সেলফ স্টাডি করে ক্যারিয়ার পর্যন্ত নিয়ে গেছে প্রায় 13 বছর থেকে। তাই আপনি ওখান থেকে অনেকে অ্যাডভাইস বা কিভাবে করেছে সেই সেই এক্সপিরিয়েন্সটা শিখতে পারবেন। তো অ্যাডভাইসের থেকে এক্সপেরিয়েন্সটা আই উড সে বেটার, এবং ওইগুলো আমি শেয়ার করতেছি। যারা চায়, যারা আর কি ইন্টারেস্টেড এগুলা, অনলি দে শুড মেবি চেক আউট, লাইক কোরিয়ান ভাই মেবি ডেসক্রিপশনে দিয়ে দিবে, সো দ্যাট উড বি হেল্পফুল। ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে লং টাইম করেছে, আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। গল্প পেবা কার সাথে কথা, কোরিয়ান বাই পডকাস্ট।